এই শোনো না, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? হুম হুম। এমন একটা গরিব ঘর জামাই শ্বশুর বাড়িতে, যার অবস্থা কুকুরের চেয়েও খারাপ, হঠাৎই কেন শহরের সকল ধনী ব্যক্তিরা তাকে দেখেই তাকে মাথায় নিচু করে সালাম দিতে শুরু করে। মাত্র কয়েক মিনিটের মধ্যে এই অদ্ভুত গল্পটি শুনুন। আহান, আমার বান্ধবীর জুতাটা ছিঁড়ে গেছে, জলদি গিয়ে এটা ঠিক করে আনো তো। আয়শা, এটা তো তোর মেয়ের জামাই না, সারার হাজবেন্ড। মানে ঠিক বুঝলাম না, একে দিয়ে তুই চাকরির কাজ কেন করাচ্ছিস? ওকে তুই চাকরি মনে কর, তাছাড়া ওর মতো একটা গরিব ছোট লোকের বাচ্চার জন্য এটাই অনেক। হ্যাঁ, শাশুড়ির মুখ থেকে নিজের সম্পর্কে এমন কথা শুনে আহানের মন একটু খারাপ হয়েছে, তবে এখন এসব শুনে আগের মতন ততটা খারাপ লাগে না। কেমন জানি এসব ওর অভ্যেসে পরিণত হয়ে গেছে। কিন্তু আম্মা, আমি তো আপনার বাতিজি রিয়ার জন্য জুয়েলারি আনতে যাচ্ছিলাম। এটা শুনতে আয়েশা হঠাৎ রেগে যায় আর বলে, শাট আপ। দ্বিতীয়বার যদি তোর ওই বাজে মুখে আম্মাটাক শুনেছি, আমার থেকে খারাপ আর কেউ হবে না। আয়েশার পাশে দাঁড়ানোর বান্ধবী এমন শুনে বলে, আয়শা, এতই যখন ওকে ঘৃণা করিস, তাহলে নিজের মেয়ে সানায়াকে কেন ওর সাথে বিয়ে দিলি? এই প্রশ্নটা আমাকে না, আমার জিনিয়াস হাজবেন্ডকে করিস। মুখে মুখে তো আহান হচ্ছে দেশের নামকরা চৌধুরী ফ্যামিলির জামাই, কিন্তু কেউই ওকে দেখতে পারে না। বলতে গেলে ওর সম্মান একজন সামান্য ভিখারির থেকেও কম। আহানের দিনের শুরু হয় অপমানিত হয়ে, বাজে কথা শুনে, আর শেষটাও হয় একইভাবে। ওকে যে শুধুমাত্র শাশুড়ি আম্মা আর শালি অপমান করে এমনটা না, ও নিজের বউ সানায়া ওকে অপমান করার কোনো সুযোগ সে ছাড়ে না। অনেক আগেই দুজনের রুমটা আলাদা হয়ে গেছে, আর এখন তো তেমন কথাও বলে না। একদিন সানায়া ওর রুমের জানলার পাশে বসে মোবাইল টিপছিল, তখনই ও নজর যায় নিচে মার্সিডিস গাড়ি চালাতে থাকা ওর কাজিনের দিকে। এটা দেখে ও বলে, হারি ইয়ার, মজা তো সবাই করেছে, এমন দামি গাড়িতে ঘোরার মজাটাই আলাদা। আমারও যদি এমন একটা গাড়ি থাকতো। সানায়া গাড়িটার দিকে তাকিয়ে এসব বলছিল, তখনই ও নজর পড়ে আহানের দিকে। ও রেডি হয়ে অফিসের জন্য বের হচ্ছিল। আহানকে দেখে ও বলে, হ্যাঁ, কিন্তু আমার ভাগ্য আর এসব কোথায়। জানি না কী ভেবে পাপা আমাকে এর মতো একটা ছেলের সাথে বিয়ে দিল, যার কিনা আমার ছোট্ট কোনো ইচ্ছে পূরণ করার ক্ষমতা নেই। কী ভেবে যে সেই দিন পাপার কথা মেনে নিয়ে এর মতো একটা গরিব ছেলের সাথে বিয়েতে মত দিয়েছিলাম, ভাবতেই তো এখন আমার নিজের কপাল চাপড়াতে মন যাচ্ছে। সানায়ের মুখে এমন কথা শুনে আহানের খুব খারাপ লাগলো। ও সেখানে দাঁড়িয়ে কিছু একটা ভাবতে থাকে, আর কিছু সময় পরে ও অফিসের জন্য বেরিয়ে গেল। আহান তালুকদার নামটা শুনলেই মনে হয় বাংলাদেশের টপ কোনো বিজনেসম্যান ফ্যামিলির ছেলেও, কিন্তু আমরা যে আহানকে নিয়ে কথা বলছি সে হলো খুব সাধারণ একটা ছেলে, সামান্য বেতনে ব্যাংকে চাকরি করে। আহান যদিও কোটিপতি ব্যবসায়ী পরিবারের জামাই, তবে ওর অবস্থা দেখে ঘরের চাকররা পর্যন্ত বলে, কখনো টাকা পয়সা লাগলে বইল, তোমার এমন অবস্থা দেখতে আমাদের কষ্ট হয়। আহান আজকে অফিসে না গিয়ে শহরের সব থেকে বড় গাড়ির শোরুমে চলে আসে। এখানে সব দামি দামি গাড়ি বিক্রি করা হয়। আহান দরজা খুলে ভেতরে ঢুকতে একজন ওর কাছেই ছুটে আসে। এখানে সব থেকে দামি বেঞ্চ কার দেখাও। লোকটা আহানের এমন অবস্থা শুনে হেসে ওঠে। সকাল সকাল কি কিছু খেয়ে এসেছো? জানো তো বেঞ্চ কার কেমন দেখতে? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি সাইকেলও কিস্তিতে কেন। আইসিরে রবিন হুড। আহান ওর মানিব্যাগ থেকে একটা গোল্ডেন কার্ড বের করে লোকটার সামনে ধরে বলে, এই নাও আমার কার্ড, আর গাড়িটা আজই ডেলিভারি হয়ে যাওয়া চাই। এটা শুনে লোকটা হাব ভাব একটু বদলে গেল। ও আহানের পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে দেখল। লোকটা কার্ডটা হাতে নিতে ওর চোখ পড়ে কার্ডের নিচে ছোট করে লেখা সে নামটার দিকে, যেটা দেখে লোকটা অনেকটা ঘাবড়ে যায়। হঠাৎই ওর কপাল বেয়ে ঘাম পড়তে থাকে। ভয় কাঁপতে কাঁপতে আহানের দিকে তাকিয়ে বলে, স্যার আপনি এখানে? অবশেষে চিনতে পারলে আমাকে। হ্যাঁ, আমি আহান তালুকদার, তালুকদার গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক। আর একটুকুই বলে আহান সেখান থেকে চলে গেল। কে এই আহান তালুকদার, আর কেনই বা ও এতটা সাধারণভাবে রয়েছে? কি হবে যখন সানায়া আহানের আসল পরিচয় জানতে পারবে? আর কেনই বা সানায়ার বাবা সানায়ার বিয়ে আহানের সাথে দিয়েছে? সে কি আহানের আসল পরিচয় জানেন? এই সকল প্রশ্নের উত্তর আপনারা আগে জানতে পারবেন। গাড়ির শোরুম থেকে আহান যখন ওর অফিসে পৌঁছালো তখনই ওর ফোনটা বেজে উঠল। পকেট ঘাঁটতে ফোনটা বের করতে দেখে স্ক্রিনে ভাসছে রিয়ার নাম। রিয়া হচ্ছে সানায়ার কাজিন। রিয়া সবসময় আহানকে অপমানিত বোধ করার জন্য একের পর এক প্ল্যান করতে থাকে। বাজতে থাকা মোবাইলটার দিকে তাকিয়ে আহান একটা লম্বা নিঃশ্বাস নিয়ে কলটা রিসিভ করে। তখনই ফোনের ওপাশ থেকে ভেসে আসে,
কি ব্যাপার দুলা ভাই, আপনি আমার কল ধরছেন না কেন? আরে না, আমি তো তখন রিয়া আহানকে থামিয়ে দিয়ে বলে, যাক, এসব বাদ দিন। আর এক কাজ করেন, শাহ জুয়েলার্সে আমার একটা নেকলেস আছে, আমি মালিককে কল করে দিয়েছি। আপনি প্লিজ নেকলেসটা একটু নিয়ে আমার বাড়িতে আসুন। আর হ্যাঁ, হঠাৎই আহান বলে ওঠে। রিয়া, আমি মাত্রই অফিসে এসেছি। আর তখন রিয়া বলে, আমার প্যারে দুলা ভাই, আপনার মুখে না এসব অফিসের কথা মানায় না। খান তো সেই আমাদেরই টাকায়, তাই এসব অজুহাত আমাকে দেখাবেন না। 1 ঘন্টার মধ্যে আমার নেকলেস যেন হাতে পায়। আর হ্যাঁ, ওই মালিক আপনাকে 30,000 টাকা দেবে, সেটা থেকে 1 টাকাও যেন না কমে। এটা শুনে আহান একটু রেগে যায় আর বলে, দেখো রিয়া, প্রথমত আমি জীবনে কখনোই চুরি করিনি। আর দ্বিতীয় কথা হলো, আমার উপর যদি এতই সন্দেহ থাকে তাহলে কোনো চাকরকে পাঠালেই তো পারো। আহানের এমন কথা শুনে রিয়া একটু টিটকারি করে বলে, আমার প্যারে দুলা ভাই, আপনি এটা কবে বুঝবেন? এই বাড়িতে কারো মুখের ওপর কথা বলা আপনার জন্য নিষেধ। এজন্য তো যতটুকু আপনাকে বলা হচ্ছে ঠিক ততটুকুই করুন। আর আমি আবার বলে দিচ্ছি, ওই টাকা থেকে যেন 1 টাকাও না কমে। ব্যাস, 1 ঘন্টা সময় আছে আপনার কাছে। বাই। এটুকু বলে রিয়া কলটা কেটে দিল। আহানের মোবাইলটার দিকে অনেকটা রেগে তাকিয়ে আছে। অফিস থেকে ছুটি নিয়ে আহান জুয়েলার্সের দোকানে চলে এলো আর রিয়ার নেকলেস আর টাকা নিয়ে বাড়িতে ফিরে এলো। কিন্তু বেচারা আহানও জানেই না বাড়িতে ওর জন্য নতুন সমস্যা অপেক্ষা করছে। আহান বাড়ির ভিতর ঢুকতে সামনে দেখে ওর শাশুড়ি আম্মা আয়শা চৌধুরী তার কয়েকজন বান্ধবীদের সাথে নিয়ে পার্টি করছে। তখনই আয়শার একজন বান্ধবী তার জুতার দিকে তাকিয়ে বলে, দেখো না আয়শা, তোমার এখানে সময় আমার জুতাটা ছিঁড়ে গেল, এখন আমি বাড়ি ফিরবো কি করে? আরে চিল কর তো, টেনশন নিস না, আমি চাকরকে দিয়ে ঠিক করে দিচ্ছি। এটা শুনতে বান্ধবীটা একটু জোরে বলে ওঠে, আরে না না না, এটা অনেক দামি জুতা, তাছাড়া আমি কোনো চাকরতেই বিশ্বাস করি না। তাছাড়া আমি এমন ছেঁড়া জুতা কখনোই পরি না, কিন্তু কি আর করার, বাড়ি পর্যন্ত তো যেতে হবে। এটা শুনে আয়শা চৌধুরী হেসে বলে, আরে চাকর না, চাকরের থেকে একটু উপরে। ও তোর এই কাজটা খুব ভালোভাবেই করে দেবে, চিন্তা করিস না তো। আহান উপাস দিয়ে বের হতেই আয়শার নজরটা আহানের উপর গিয়ে পড়ে। উনি আহানকে দেখে ওকে ডাকতে। আহান কানে আয়শার আওয়াজটা আসতেই ও সেখানে দাঁড়িয়ে যায়, বুঝতে পারে আবারও সুনামি আসতে চলেছে। আরে শোনো আহান, ইনার জুতাটা ঠিক করে আনো তো। আর হ্যাঁ, একটু জলদি আসবে, এরা বাড়ি যাবে, বুঝতেই তো পেরেছো না? আয়শা, এই কাজ তুমি জামাইকে দিয়ে করাচ্ছ, কিছু মনে করো না, তবে এসব কিন্তু ঠিক না। এটুকু শুনতে আয়শার রাগ মাথায় উঠে যায়। তবে উনি নিজেকে কন্ট্রোল করে আর উনাকে থামিয়ে দিয়ে বলে, আরে তোমরা টেনশন করছো কেন? এসব ছোট ছোট কাজ করে ও অনেক মজা পায়। কারো কোনো কাজ হলে বলিও। আর জামাই তো কি হয়েছে, একটা জুতাই যদি ঠিকঠাক করিয়ে আনতে পারে তাহলে পারবেটাকে। এমনিতে তো কোনো কাজে কম পারে না। আয়শার এই কথাটা সোজা আহানের কলিজায় এসে লাগে। কিন্তু সবসময় এমন কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। তবে আজকে ওর জন্মদিন, কিন্তু এটা শুধুমাত্র ওর একারই মনে আছে, কারো কোনো মাথা ব্যথা নেই এটা নিয়ে। তখনই আহান আয়শাকে বলার চেষ্টা করে, কিন্তু আম্মা, আমি তো রিয়ার। আহান ওর পুরো কথাটা বলার আগেই আয়শা চোখ গরম করে আহানকে বলে, কোনো কথাই শুনতে চাই না, জলদি এই কাজটা করে নিয়ে এসো। আজকাল দেখছি বেশ মুখ চলছে তোমার, মেয়ের জামাই বলে একটু সম্মান পাচ্ছ। ভিখারি কোথাকার, জানি না সানায়া কোন কোন জন্মের শাস্তি পাচ্ছে, যার জন্য এমন অকেজো একটা স্বামী ওর ভাগ্যে জুটেছে। আয়শা চৌধুরী ওনার কথা শেষ করতে ওনার বান্ধবী এসে আহানকে ওনার জুতাটা দেখিয়ে বলে, ব্যাস, এখানটায় একটু সেলাই করে আনলেই হবে। এটা অনেক দামি জুতা, তাই ভালো একটা দোকানে যেও। এটুকু বলেই তিনি আহানের হাতে ওনার জুতাটা ধরিয়ে দিল। আহানের মাথা নিচু করে ওই জুতাটার দিকে তাকিয়ে থাকে। ইচ্ছে না থাকলেও ওকে এই কাজটা করতে হচ্ছে। ওকে যেতে দেখে ইয়ামিনী চৌধুরীর বাকি 2 বান্ধবীও আহানকে কাজ ধরিয়ে দিল। আহান বেচারা সবার কথা শুনতে থাকে আর সামনে দেয়ালে ঝুলানো সানায়ার ছবি দেখে মনে মনে বলতে থাকে, এত অপমানের পরেও আমি এই বাড়িতে পড়ে আছি শুধুমাত্র তোমার জন্য। আমি তোমাকে হারাতে চাই না সানায়া, তবে আমি জানি না কতদিন এভাবে আর কতদিন সব কিছু করতে পারবো। আহান বাড়ির বাইরে চলে আসে। বাড়ির বাইরে এক কোনায় অনেকটা পুরনো বাইক দাঁড় করানো। আহান গিয়ে ওটার উপর বসে। আহান বাইক চালাচ্ছিল, তখনই ওর ফোনে একটা মেসেজ আসে। আর মেসেজটা দেখতেই আহানের দুঃখী মনটা ভালো হয়েছে। আজকে একটু আপনি আমার অফিসে আসতে পারবেন, আর্জেন্ট দরকার ছিল। মেসেজটা পড়তেই আহানের ঠোঁটে একটা হাসি ফুটে ওঠে।
সারাদিনের টেনশন যেন এক মুহূর্তে দূর হয়ে গেল। আজকে প্রথমবার সানায়া আহানকে ওর অফিসে আসতে বলেছে। এই একজনই তো আছে ওর জীবনে, যার হাসি দেখে ও নিজেকে জীবিত রাখে, যার একটা মিষ্টি কথা ওর জীবনের প্রতিটা মুহূর্ত রংধনুর মতন রঙিন করে দেয়। পারলে তো সানায়ার সকল খুশির জন্য নিজেকে 1000 বার কুরবান করে দিত। মেসেজটা পড়ে আহান মুচকে হেসে বলে, আজ এই প্রথমবার তুমি আমাকে তোমার অফিসে ডেকেছো সানায়া। আমি জানতাম আমার জন্মদিন কারো মনে থাকুক আর না থাকুক, তোমার ঠিকই মনে আছে। এজন্য তো এত জরুরিভাবে ডেকেছো। আমি তোমার এই সারপ্রাইজটার জন্য অপেক্ষা করছিলাম। এটুকু বলে আহান ওর বাইকটা স্টার্ট করে। গন্তব্য চৌধুরী কনস্ট্রাকশন। আসার পথে আহানের নজর পড়ে রাস্তার পাশে থাকা একটা ফুলের দোকানের দিকে। আর কিছু একটা ভেবে ফুলের দোকানটার সামনে বাইকটা দাঁড় করায়। মানিব্যাগটা বের করে খুলতেই দেখে 500 টাকার একটা নোট আর কিছু খুচরো পয়সা রয়েছে। আহান ওই 500 টাকার নোটটার দিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, অবশ্যই পরার জন্য কাপড় কিনবো ভেবেছিলাম, তবে সমস্যা নেই, পুরানগুলা দিয়ে চালিয়ে নেব। আমি বরং এটা দিয়ে সানের জন্য ফুল নিয়ে নিই। লাল গোলাপ তো ওর খুব পছন্দের, দেখলে অনেক খুশি হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। আহান ওই টাকা দিয়ে সানায়ার জন্য একটা লাল গোলাপের বুকে বানিয়ে নেয়। আহান ওটা নিয়ে ওর বাইকের কাছে আসতেই ও রিয়া আর ওর শাশুড়ির দেওয়া কাজের কথা মনে পড়েছে। আহান ওই ছেঁড়া জুতাটার দিকে তাকিয়ে বলে, মাফ করবেন ডিয়ার আন্টিস অ্যান্ড শাশুড়ি আম্মা, আমি আপনাদের কাজটা করতে পারলাম না। আমার কাছে সানায়া সবার আগে। এটুকু বলে ওই জুতাটা হাতে নিয়ে সেটা পাশের ময়লা ড্রেনে ছুঁড়ে মারে। আজকে প্রথমবার আহান চৌধুরী কনস্ট্রাকশনের অফিসে যাচ্ছিল, যেটা সানায়ার দাদু বাবা আর চাচা মিলে পরিচালনা করে। আহান মনে মনে অনেকটা খুশি ছিল। ওখানে পৌঁছে আহান জলদি অফিসের ভেতর যাচ্ছিল। ঠিক তখনই সামনে আসতে থাকা একটা লোকের সাথে ওর ধাক্কা লাগে, যার ফলে আহানের হাত থাকা ফুলের বুকেটা নিচে পড়ে গেল। লোকটাকে দেখে মনে হচ্ছে সে অনেক বড় লোক। নীল একটা স্যুট আর চোখে কালো চশমা পরা, পুরো হিরোদের মতন লুক তার। লোকটার নাম রনি শিকদার, আর ইনি হচ্ছেন সানায়ার সব থেকে বড় ক্লায়েন্ট, যিনি কিনা মাত্রই সানায়ার কেবিন থেকে বের হয়েছে। রনি আহানের দিকে তাকিয়ে রেগে চিৎকার করে বলে, ইউ ইডিয়েট, চোখে দেখতে পাস না? রনি নিজের স্যুট ছাড়তে ছাড়তে রেগে বলে, কই থেকে যে এরা আসে, আর তোর মতো লোকের এই অফিসে ঢোকার যোগ্যতা এখনও হয়নি। আর যেভাবে ঘুরছিস মনে হচ্ছে এটা তোর নিজের বাপের অফিস। আর কে রে তুই? হয়তো রনি আহানের এমন বেঢঙের কাপড় পরা দেখে ভেবেছে ও এখানের চাকর বা অফিস বয় হবে। তখনই রনির চোখ পড়ে নিচে পড়ে থাকা ফুলগুলোর দিকে। ও হঠাৎই ফুলগুলোকে পা দিয়ে পিষে সেখান থেকে চলে গেল। আহান মাথা নিচু করে ফুলগুলোর দিকে তাকিয়ে আছে, যেটা মাত্রই রনি পিষে দিয়ে গেছে। এগুলো ও অনেক যত্নে সানায়ার জন্য এনেছিল। অন্যদিকে সানায়া ওর কেবিন থেকে সবকিছু দেখছে, চোখে ওর পানি টলমল করছে। এক নজরে আহানের দিকে তাকিয়ে আছে। আহান উপরের দিকে তাকাতে সানায়াকে দেখতে পায়, আর ওকে দেখতে আহান ওর সকল অপমান এক মুহূর্তে ভুলে যায়। সানায়ার দিকে তাকিয়ে আহান নিজেকে বলে, আমি জানি সানায়া তুমি আমাকে অনেক ভালোবাসো, এজন্য তো আমার এই অপমানে তোমার চোখে বানি। তুমি দেখো জলদি আমি সব ঠিক করে দেব, আমাদেরও সময় আসবে। মনে মনে এসব বলতে বলতে আহান সানায়ার কেবিনে চলে আসে। সানায়া এগিয়ে গিয়ে ওর কেবিনের জানালার কাছে পর্দা টেনে দেয়। আহান সানায়ার কাছে এসে অনেক যত্নে ওর চোখের পানি মুছে দিয়ে বলে, কান্না করো না তো, যা হয়েছে আমার সাথে হয়েছে, তুমি এসব নিয়ে টেনশন করো না তো। আর যেটা হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা না করাই ভালো। আহানের এটুকু বলতে সানায়ার রাগটা আকাশচুম্বী হয়ে গেল। ও আহানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে চিৎকার করে বলে ওঠে, দূরে সরুন, কেন চলে যাচ্ছেন আমার জীবন থেকে? জাহান্নাম বানিয়ে দিয়েছেন আমার পুরো জীবনটাকে। সানায়ার মুখে হঠাৎ এমন কথা শুনে আহান শক খেল। সানায়ার থেকে এমনটা আশাই করেনি। অবাক হয়ে সানায়ার দিকে তাকিয়ে আছে। সানায়া বলে, জানি না কি এমন পাপ করেছি যার জন্য এত বড় শাস্তি পাচ্ছি। আচ্ছা, আপনি চানটা কি বলুন তো? পাপা জোর করে আপনার সাথে আমাকে বিয়ে দিয়েছে, আর সেটার জন্য আমাকে এতটা কষ্ট পেতে হচ্ছে। আরে আপনি তো আমার যোগ্য কখনই ছিলেন না, এই জন্যই তো আপনাকে আমি আমার স্বামী মানতেও লজ্জা লাগে। আজকে ড্রাইভার নেই বলে আপনাকে ডেকেছি, কিন্তু আমি তো আর জানতাম না আমার স্বামী এটারও যোগ্য না। সানায়ার চোখে আবার পানি চলে এলো। যেখানেই যাই আপনার জন্য আমাকে অপমানিত হতে হয়। আপনি না আমার জীবনে একটা বিশ্রী জিনিস, যাকে না পারছি ফেলতে, না পারছি রাখতে। এটুকু বলে সানায়া ওর কেবিন থেকে বাইরে বের হয়ে যায়। আহানও ওর পেছন ছুটে। ফ্লোরে এভাবে ফুল পড়ে থাকতে দেখে সানায়া বলে, আরে এসব কি? এখানে এত নোংরা জিনিস পড়ে কেন? এটাকে তুলে জলদি ডাস্টবিনে রাখো।
সানাই অনেকটা রেগে ওখানে এক কর্মচারীকে এটা বলে, আর ফুলগুলোর উপর পা দিয়ে সেখান থেকে হেঁটে চলে যায়। রনি শিকদার অনেকক্ষণ যাবৎ ওর গাড়িতে বসে সানাইয়ের জন্য অপেক্ষা করছিল। আর আহানের সামনে সানাইয়া রনির গাড়িতে উঠে বসে আর বিজনেস মিটিংয়ের জন্য সেখান থেকে চলে যায়। আহান এক নজর ওর বাইকটার দিকেই তাকায়। অনেকটা পুরনো বাইক এটা, যেটা এখন ওর জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে গেছে। চোখে পানি নিয়ে আহান নিজেকে বলতে থাকে, সমস্যা নেই সানায়া, আমি জানি তুমি ভুল না, আমার পরিস্থিতিটাই ভুল। কিন্তু আমি জানি একদিন না একদিন তুমি ঠিকই আমাকে বুঝতে পারবে, আর সেদিন আমি দুনিয়ার সকল সুখ তোমার পায়ের কাছে এনে ফেলবো। তুমি শুধুমাত্র আমার সানায়া, আর এটা তুমি ঠিকই বুঝবে। অনেকটা রাত হয়ে গেছে। আহানের মনটা ভালো ছিল না, তাই একটা নির্জন স্থানে বাইকটা রেখে সেটার উপরে বসে দূর আকাশের তারা দেখছিল। তখনই ওর পাশে রাখা ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকাতেই দেখে গ্রেট আয়েশা চৌধুরী ওকে কল করেছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে আওয়াজ আসে, কোথায় ছিলে তুমি? হ্যাঁ, তুমি জানো তোমার জন্য আজকে আমাকে কতটা অপমানিত হতে হয়েছে? তার উপর তোমার ফোনও বন্ধ। কই থাকো সারাক্ষণ? হ্যাঁ, প্রথমত আহানের আজকে জন্মদিন ছিল, তার উপর সারাদিন ও সবার থেকে অপমানিত হয়েছে। মনের কষ্টটা একটু কমানোর জন্য কয়েকটা বিয়ার খেয়েছিল। আহান ভাঙা ভাঙা গলায় বলে, আম্মা, আসলে আমি সানায়াকে নিতে এসেছিলাম। ওর ফোনটা ওকে দাও। আর ওর ফোন বন্ধ কেন? এটা শুনতেই আহানের পুরো নেশাটাই কেটে গেল। ও একটু অবাক হয়ে বলে, কিন্তু সানায়া তো আমার সাথে নেই। মাত্রই তো বললে ওকে তুমি নিয়ে আসতে গেছো। হ্যাঁ, কিন্তু ও ওর কোনো এক ক্লায়েন্টের সাথে চলে গেছিল। আহানের কথা বলা শেষ হতেই আয়েশা চৌধুরী ওর উপর চিল্লিয়ে বলে, কত রাত হয়ে গেছে আর তুমি বলছো ও এখনো ক্লায়েন্টের সাথে? আমি নিশ্চিত তুমি কিছু না কিছু তো করেছো যার জন্য ও তোমার সাথে আসেনি। আরে একটা ভালো জামাই তো তুমি হতে পারলে না, এখন ভালো স্বামী হওয়ার চেষ্টাটা একটু করো। খোঁজো, এখন দেখো ও কোথায় আছে। 1 ঘন্টার মধ্যে আমার মেয়েকে আমার বাড়িতে চাই। এটুকু বলে আয়েশা চৌধুরী কলটা কেটে দিলেন। আহান সানায়ার নম্বরে কল করলো, কিন্তু ফোন বন্ধ। এটা দেখে অনেকটা টেনশন হতে থাকে ওর। আহানকে যদিও রনি তালুকদার চেনে না, তবে আহান সানায়ার মুখে রনিকে নিয়ে অনেক কিছুই শুনেছে। অনেক পুরনো ক্লায়েন্ট ওদের, আর ওর একটা নাইট ক্লাবও আছে। আহান ওর বাইকটা ক্লাবের সামনে এনে দাঁড় করিয়ে ভেতরে চলে গেল। ভেতরে অনেক শব্দ, গানের তালে তালে সবাই নাচছে। এদিক ওদিক তাকিয়েও আহান সানায়াকে দেখতে পেল না। কিছু একটা ভেবে আহান যখন ম্যানেজারের কাছে যাচ্ছিল, ঠিক তখনই পাশের এক রুম থেকে সানায়ার আওয়াজ শুনতে পেল। আর দৌড়ে গিয়ে এক ঝটকায় দরজাটা খুলে সামনে তাকাতেই আহান হা হয়ে গেল। দেখে রনি শিকদার খারাপ উদ্দেশ্য নিয়ে সানায়ার দিকে হাত বাড়াচ্ছে। আহানকে ওখানে দেখতেই রনি ওর উপর চিৎকার করে বলতে থাকে, তুই এইখানে? তোর সাহস কি করে হলো এইখানে আসার? আহানের চোখ রাগে লাল হয়ে গেল। আর রনির দিকে এগিয়ে গিয়ে কষে একটা চড় মেরে দিল ওর গালে। চড় খেতেই রনি মনে ধরা খাবার ভয় সৃষ্টি হয়, আরও কাঁপতে থাকে। সানায়ার চোখ দুটো বন্ধ হয়ে আসে। আহান রেগে রনির জামার কলার ধরে বলে, সানায়া তোকে কতই না বিশ্বাস করতো, নিজের বড় ভাই মানতো তোকে। আর তুই ছি, জানতে চাইছিলে না আমি কে? আমি আহান তালুকদার, আর সানায়া আমার স্ত্রী। আরে ইচ্ছা করছে তো তোকে এখানেই মেরে পুঁতে দিই, শুধুমাত্র সানায়ার জন্য কিছু করতে পারছি না। এটা বলে আহান ওর কলারটা ছেড়ে দিয়ে সানায়াকে কোলে তুলে নিয়ে সেখান থেকে চলে আসে। বাড়িতে এসে আহান সানায়াকে বেডে উপর শুয়ে দেয়, আর ওর পাশে দাঁড়িয়ে সানায়ার ঘুমাতো মুখটার দিকে তাকিয়ে বলে, আমি জানি তুমি আমার সাথে এক রুমে থাকতে পছন্দ করো না, কিন্তু আজকে তোমাকে এখানেই থাকতে হবে, কারণ তোমাকে এভাবে একা ছাড়া ঠিক হবে না। আহান একটা কম্বল সানায়ার গায়ের উপর টেনে দিয়ে নিচে কোনায় সোফার উপর গিয়ে শুয়ে পড়ল। সকালে সানায়ার ঘুম ভাঙতেও দেখে আহানের বেডের উপর শুয়ে আছে, আর সামনে সোফাতে বসে আহান একটা বই পড়ছে। এটা দেখতে চট করে ওর মাথাটা গরম হয়ে গেল। আপনার সাহস কি করে হলো এভাবে আমাকে আপনার সাথে শোয়ানোর? কেন করছেন এমন? এটা শুনে আহান বলে, সানায়া, তুমি রাতে অনেক মাথাল ছিলে, আর আমি রনির থেকে তোমাকে বাঁচিয়ে এখানে এনেছিলাম। তোমার অবস্থা এতটা খারাপ ছিল যে আমি তোমাকে একা ছাড়ার সাহসটাই পাইনি, আর আমি এখানে সোফাতেই ছিলাম সারা রাত। এটুকু শুনতে সানায়ার সব কিছু মনে পড়তে থাকে। রনি কৌশলে সানায়া ড্রিঙ্কসও একটা ওষুধ মিশিয়ে দিয়েছিল। যখনই রনি ওকে ছোঁয়ার চেষ্টা করে তখনই আহান সেখানে চলে আসে। ব্যাস এরপরেও জ্ঞান হারিয়ে ফেলে। এটুকু মনে পড়তে ও হঠাৎই চুপ হয়ে যায়। নিজের উপর খুব রাগ হতে থাকে ওর, কিন্তু কথা ঘুরিয়ে বলে, আমি জানি কাল আমার সাথে কি হয়েছে, আর আপনি যেটা করেছেন এটা করে যদি ভাবেন আপনি আমার কাছের মানুষ হয়ে যাবেন, তাহলে এসব চিন্তা এক্ষুনি মাথা থেকে ছেড়ে ফেলুন। সানায়ার এমনভাবে বলা কথা দেখে আকাশ একটু মুচকি হাসে। সানায়া ওর ল্যাপটপ অন করে ইমেল চেক করতে থাকে।
আর যেটা দেখে সেটা দেখে ও একদম শকড হয়েছে। এটা কি? আমার ড্রিম প্রজেক্ট। এই অফিসারটা আমার সব থেকে বড় ড্রিম প্রজেক্টে অ্যাপ্রুভাল রিজেক্ট করে দিয়েছে, কিন্তু কেন? তখনই সানায়ার মোবাইল ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে বড় বড় করে লেখা আসে দাদাভাই। আসলাম চৌধুরী, সানায়ার দাদাভাই চৌধুরী কনস্ট্রাকশনের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উনি নিয়ে থাকেন। সানায়া কলটা রিসিভ করে কানে ধরল। কিছু সময় চুপ থেকে ওপাশ থেকে বলা কথাগুলো শুনতে থাকে। আর কিছুক্ষণ পরে ওর হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায়। দাদাভাইয়ের কিছু কথা শুনে ও অনেকটা ঘাবড়েছে। ফোনটা তুলে কানে ধরতে ওপাশ থেকে দাদাভাই আবার বলে ওঠে, সানায়া, আমাদের কোম্পানির সব থেকে বড় প্রজেক্ট থেকে তোমাকে বাদ দেওয়া হয়েছে। আজ থেকে চৌধুরী কনস্ট্রাকশনের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাই ভালো হবে তুমি সব কিছু থেকে দূরেই থাকো। নিজের দাদাভাইয়ের এমন সিদ্ধান্ত শুনে সানায়া অনেকটা শকড হয়েছে আর বিছানার উপর বসে পড়ে। এটা দেখে আহান দৌড়ে সানায়ার পাশে চলে আসে। কি হয়েছে সানায়া? কে ফোন করেছিল? দাদাভাই ফোন করেছিল। উনি বলল আমাকে এই প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছে, আর সাথে সাথে আমাকে কোম্পানি থেকেও বের করে দিয়েছে। কিন্তু এটা কি করে হতে পারে? আর একটা প্রজেক্ট হয়নি বলে কি কেউ কাউকে এইভাবে কোম্পানি থেকে বের করে দেয়? তোমার উচিত ওনার সাথে দেখা করা, এসব নিয়ে সামনাসামনি কথা বলা। সানায়া, সবই আমাকে অকর্মা ভাবে, হয়তো তুমি এটাই মনে করো। জীবনে তো অনেককে তো বিশ্বাস করলে, এবার না হয় আমাকেও একটু বিশ্বাস করো। আমার সাথে চলো সানায়া, আর দাদা ভাইয়ের সাথে কথা বলো। আহান সানায়াকে নিয়ে চৌধুরী কনস্ট্রাকশন অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আর কিছু সময়ের মধ্যেই ও সানায়ার দাদাভাই অফিসে চলে এলো। দাদাভাই সানায়ার দিকে তাকিয়ে বলে, দেখো সানায়া, বিজনেসের ব্যাপারে আমি বরাবরই সিরিয়াস থাকি, আর আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা কোনো প্রকার রাগ বা আবেগ থেকে নেইনি। এই নতুন বিল্ডিংয়ের প্রজেক্ট চৌধুরী কনস্ট্রাকশনের স্বপ্ন, তোমার দ্বারা এটা হচ্ছিল না, তাই আমি এখন এই প্রজেক্টটা আকাশকে দিয়েছি। কিন্তু দাদাভাই, এটা তো আমার ড্রিম প্রজেক্ট। আমি দিন রাত এটার জন্য মেহনত করেছি। আমি ওয়াদা করছি, আমি যেভাবেই হোক এই প্রজেক্টটার অ্যাপ্রুভাল নিয়েই ছাড়বো। আকাশকে এই প্রজেক্টটা দেওয়ার আগে প্লিজ আমাকে লাস্টবারের মতো একটা সুযোগ দিন। ঠিক আছে, তোমার কাছে শুধুমাত্র আজকের দিনটাই আছে। সানায়া উনার কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আহানকে সাথে নিয়ে বাড়ি চলে আসে। আকাশ হচ্ছে সানায়ার কাছে। ও সানায়াকে বিজনেস থেকে বের করে দেওয়ার জন্য সব কিছুই করতে পারে। আকাশের একটাই লক্ষ্য, ভবিষ্যতে এই পুরো কোম্পানির মালিক হওয়া। আর ওর বাবা ওকে সব কাজে ওকে সাপোর্ট করে। আহান আর সানায়া সেই সরকারি অফিসে আসে যেখান থেকে ওদের এই প্রজেক্ট অ্যাপ্রুভাল নেওয়ার ছিল। ঠিক তখনই সানায়া সে অফিস থেকে আকাশকে বের হতে দেখে। আর এটা দেখে ও অনেকটা অবাক হয়। আকাশ সানায়ার সামনে এসে বলে, আরে সানায়া, অ্যাপ্রুভাল নিতে এসেছি বুঝি? কিন্তু আফসোস, সেটা আর হবে না, কারণ অফিসারটাকে আমরা কিনে নিয়েছি। সানায়া আকাশের দিকে তাকিয়ে সেখান থেকে ভিতরে চলে যায়। অফিসে তখন কিছু একটা মিটিং চলছিল। সানায়া সেটাকে ইগনোর করে একজন লোকের সামনে গিয়ে দাঁড়ায় আর একটু রেগে বলে, মিস্টার জাকির, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলুন, কি এমন কথা? আমি শুনছি। চৌধুরী কনস্ট্রাকশনের আন্ডারের শহরের মেন পয়েন্টে যে বিল্ডিংটা তৈরি করা হবে, সেটা সকল প্রয়োজনীয় কাগজপত্র সব কিছুই ঠিক থাকার পরেও আমাকে অ্যাপ্রুভাল কেন দিল না? তখনই সানায়ার পেছন থেকে একটা মেয়ে বলে ওঠে, কারণ আমি ওনাকে এমনটা করতে মানা করেছি। পেছন থেকে এমন কিছু শুনে আহান আর সানায়া পেছনে ঘুরে তাকায়। আর মেয়েটাকে দেখতে সানায়া যেন থমকে যায়। আরও নিজের অজান্তে বলে ওঠে, তানিয়া, তুই এখানে? হ্যাঁ, আমি এখানে, আর এখানেই চাকরি করি আমি। আর তুমি যে জাকির সাহেবের সাথে কথা বলছো, উনি আমার স্বামী। আমি যখনই দেখলাম তোমার আমার স্বামীর থেকে অ্যাপ্রুভাল লাগবে, তখনই আমি ওনাকে এটা দিতে মানা করেছি। তার এমনিতে তো তোমার অনেক টাকা, তো এত টাকা দিয়েই করিয়ে নিও যার থেকে পারো। আহান কিছুই বুঝতে পারছে না এই মেয়েটা ওর স্ত্রীকে কি করেছে না, আর এসব কি বলছে। আহান এসব নিয়েই ভাবছিল, তখন ওর পাশ থেকে সানায়া বলে ওঠে, তানিয়া, যা হয়েছিল মানছি, আমার ভুল ছিল, তখন আমি নির্বোধ ছিলাম। প্লিজ এসব ভুলে যা। আমি এটা কখনোই ভুলতে পারবো না। যখন আমার বিয়ে ঠিক হয়েছিল, আর এটা যখন তোমাদের সবাইকে বলেছিলাম, তখন শুধুমাত্র তুমি আমার বেকার স্বামীকে নিয়ে মজা করেছিলে, আমাকে নিয়ে মজা করেছিলে। তোমার জন্যই আমার সব বান্ধবীরা আমার উপর হাসছিল। তানিয়া, আমি ওটার জন্য মন থেকে ক্ষমা চাচ্ছি। এভাবে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই সানায়া। ওই দিনের প্রতিদান আজ তোমাকে দিতে হবে, অপমানের বদলে অপমান। এটা শুনে সানায়া একটু অবাক হয় আর বলে, মানে কি বলতে চাস? তানিয়া আহানের দিকে তাকায়। এটা তোমার স্বামী তাই না?
তো এই কোথাকার কোন মহারাজা শুনি? এর তো আমার স্বামীর পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতাই নেই, তার উপর শোনে ঘর জামাই থাকে। সানায়া একটু রেগে বলে, তানিয়া তুই কিন্তু ভুল করছিস। এটা শুনে তানিয়া একটু হাসি আর বলে, আরে আমি তো এখনো শুরুই করিনি। ওকে, তাহলে এবার শোনো, অ্যাপ্রুভাল নিতে চাইলে এখানে পুরো স্টাফদের সামনে তোমার স্বামীকে আমার সামনে বসে হাত জোর করে আকুতি মিনতি করে অ্যাপ্রুভাল ভিক্ষা চাইতে হবে। এটা শুনতে সানায়া চিৎকার করে বলে ওঠে, তানিয়া। তানিয়া রেগে চোখ গরম করে বলে, আওয়াজ নিচে। এটা করার হলে করো, না হলে বাইরে যাওয়ার দরজাটা ওইদিকে। সানায়া ওখানে আর দাঁড়ালো না, বাইরে চলে এলো। আকাশ বাইরে সানায়ার জন্যই দাঁড়িয়েছিল। ওকে আসতে দেখতে আকাশ হেঁটে ওর কাছে আসি আর বলে, সো স্যাড সানাইয়া, বলেছিলাম না কোনো কাজ হবে না। এবার তো এই প্রজেক্টটা আমিই শেষ করব। তুমি তোমার ওই অকর্মের স্বামীকে নিয়ে বাড়িতে আরাম করিও। আরে তোমার স্বামীটা আবার কই গেল? আকাশকে কথার উত্তর দিতে গেলে সানায়া থেমে গেল আর পেছনে তাকিয়ে দেখে আহান সত্যি ওর সাথে নেই। সানায়া জলদি আবার অফিসের ভেতর চলে এলো আর ভেতরে গিয়ে যেটা দেখলো সেটা দেখে সানায়া যেন ছটকা খেলো। ভেতরে আহান সকল স্টাফদের সামনে হাত জোর করে তানিয়ার সামনে বসে আকুতি মিনতি করে অ্যাপ্রুভাল ভিক্ষা যাচ্ছে, আর সেখানে থাকা সবাই এটা দেখে মজা নিচ্ছে আর ওর উপর হাসছে। এসব দেখে সানায়ার চোখে পানি চলে এলো। ও জলদি আহানের দিকেই যাচ্ছিল, তখন তানিয়া এসে ওর পথ আটকায় আর হেসে হেসে বলে, বাহ সানায়া, ছেলেটা সত্যি তোমাকে অনেক ভালোবাসে, তোমার জন্য সবকিছুই করতে পারে। আচ্ছা, কোথায় পেয়েছো এটাকে? যাই হোক, অভিনন্দন, অ্যাপ্রুভাল তুমি পেয়ে গেছো। তখনই সানায়ার পেছন থেকে আকাশ এসে বলে, আরে কিসব বলছেন? আমি আপনার স্বামীকে এটার জন্য টাকা দিয়েছি। তোমার টাকা তুমি ফেরত পেয়ে যাবে, আমার কাছে প্রতিশোধটাই সবার আগে। এটুকু বলেই তানিয়া সেখান থেকে চলে গেল। আহান মাথা নিচু করে সানায়ার কাছে এসে দাঁড়ায়। সানায়া অনেকটা রেগে আছে। ও বলে, আপনি নিজেকে কি ভাবেন? হ্যাঁ, কেন করলেন এমনটা? নিজের কি কোনো দাম নেই, সম্মান নেই আপনার? আরে আপনার কি মনে হয় এভাবে আপনাকে সবার সামনে অপমানিত করিয়ে আমি এই প্রজেক্টটা নিজের করে নেব? আমি কি এতটাই খারাপ? আহান মাথা নিচু করে বলে, একটা সময় তুমি আমার খেয়াল রেখেছিলে, আমার পাশে ছিলে, এবার আমার পালা। সানায়া কিছুক্ষণ আহানের দিকে রাগে চোখে তাকিয়ে থাকে। এর আগেও আহানের মুখে কথাও শুনেছে, সেটার মানে ও এখনো বুঝতে পারেনি। সানায়া রেগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। সানায়া সেখান থেকে যেতেই আকাশ রেগে আহানকে বলে, তোর কি মনে হয় এসবের পরও সানাইয়া এই প্রজেক্টটা ভালোভাবে শেষ করতে পারবে? না, আমি থাকতে সেটা কখনোই হবে না। এটা শুনতেই আহান একটু রেগে আকাশের দিকে তাকায়। কয়েক পা ওর দিকে এগিয়ে গিয়ে বলে, আমি থাকতে তুই কেন? কারোরই ক্ষমতা নেই ওর একটা চুলও বাঁকা করানোর। আহান আর সানায়া সেখান থেকে বাড়িতে চলে আসে। তখনই সানায়ার ফোনটা বেজে ওঠে। সানায়া দেখে ওর দাদা ভাই ওকে কল করছে। সানায়া, শুনলাম অ্যাপ্রুভাল পেয়ে গেছো? সানায়া একটু মুচকি হেসে খুশি হয়ে বলে, জি দাদা ভাই। ওয়েল ডান, তোমার এই সফলতার জন্য আজকে একটা পার্টি রেখেছি, তুমি আহানকে সাথে নিয়ে সময় মতো চলে আসিও। জি দাদা ভাই, ধন্যবাদ, আমরা চলে আসব। আহান ওর পেছনেই দাঁড়ানো ছিল। সানায়া কল কাটতেও বলে, কি হয়েছে? কে কল করেছিল? সানায়া আহানের দিকে তাকায়। দাদা ভাই একটা পার্টি রেখেছে আর সেখানে আমাদের যেতে বলেছে, মানে আমাকে আর আপনাকে। এটা শুনতেই আহান খুশি হয়ে যায়, যেটা দেখে সানায়া বলে, এখানে খুশি হওয়ার কিছু নেই, উনি বলেছে আপনি আমাকে ওখানে দিয়ে চলে আসবেন। আহান এটা শুনে ভিতরে ভেতরে অনেক খুশি হয়েছে, কিন্তু সেটা চেহারায় নিয়ে আসছে না। আহান একদিকে খুশি হলেও ভেতরে ভেতরে অনেকটা চিন্তা হচ্ছিল, কি পরে সেখানে যাবে, ভালো কিছুই তো নেই। এসব ভাবতে ভাবতে ও গিয়ে ওর আলমারিটা খুললো আর সামনে তাকাতেই ও চমকে গেল। এসব কি দেখছে ও? আলমারিতে নতুন নতুন অনেকগুলো স্যুট প্যান্ট দিয়ে ভরা আর নিচের তাকে অনেকগুলো জুতা সাজানো। এসব দেখে অনেকটা অবাক হয়ে ও সানায়ার দিকে তাকায়। এত অবাক হওয়ার কিছু নেই, আমি নিজের জন্য কিছু জামা কাপড় কিনেছিলাম যা আমার ততটা পছন্দ হয়নি, আর দোকানদারও টাকা ফেরত দিচ্ছিল না, এই জন্য আপনার জন্য এসব নিয়েছি, আর যাবার সময় এটা থেকে একটা পরে নেবেন। এটুকু বলেই সানায়া ও নিজের রুমে চলে গেল। ও নিজের রুমে গিয়ে বিছানার উপর বসতেই ওর ফোনটা আবার বেজে ওঠে। দেখে ওর কাজিন রিয়া ওকে কল করেছে। কল রিসিভ করতে রিয়া বলতে থাকে, সানায়া, দোকানদার বলছিল তুই নাকি আহানের জন্য স্পেশাল অর্ডার দিয়ে স্যুট বানিয়েছিস, কাহিনী কি রে? সানায়া বলে,
আমি যদি আহানের জন্য কিছু করি তাহলে এতে দোষ কিছু আছে বলে তো আমার মনে হয় না। যাই হোক, এখন রাখি, পার্টিতে কথা হবে। সন্ধ্যা হয়ে গেছে। আস্তে আস্তে সকল লোকজন পার্টিতে আসতে থাকে। আসলাম চৌধুরী বেশ বড়সড় করেই পার্টিটার আয়োজন করেছে। আহানকে আজকে রাজপুত্রের মতো লাগছিল, সেটা আবার অনেকের সহ্য হচ্ছিল না। আহান আর সানায়াকে পার্টিতে দেখে রিয়া আর আকাশের মনে অন্য কিছু চলছিল। রিয়া আহানের দিকে তাকিয়ে আকাশ বলে, গতকাল আমি একটা কাজ করতে বলেছিলাম আহানকে, কিন্তু ও সেটা করেনি। কিছু না বলাতে দিন দিন মাথায় উঠে যাচ্ছে ও। তখন আকাশ বলে, ওকে নিয়ে তুই চিন্তা করিস না। আজকে এই পার্টিতে এমন কিছু ঘটবে যেটাতে সানায়া আর আহান দুজনই খুব অপমানিত হবে, আর এসবে পুরো দোষটাই থাকবে আহানের। রিয়া একটু অবাক হয়ে বলে, সবই তো বুঝলাম, তবে এটা হবে কি করে? এরা দুজন এসব নিয়ে কথা বলছিল। তখন আকাশ দেখে সানায়া আহানের থেকে কিছুটা দূরে সরে গেছে, আর সানায়াকে একা দেখে রিয়ার স্বামী শ্রাবণ সানায়ার কাছে চলে আসে। শ্রাবণ প্রথম থেকে সানায়াকেই পছন্দ করত, কিন্তু ওর পরিবারের চাপে রিয়াকে বিয়ে করতে হয়। কিন্তু এসবের পরেও শ্রাবণ সানায়ার সাথে একা কথা বলার কোনো সুযোগই কখনো হাতছাড়া করে না। কিন্তু অন্যদিকে সানায়া, ও তো শ্রাবণকে পাত্তাই দেয় না। দুলাভাই মানুষ, তাই সম্মান রক্ষার্থে হাই হ্যালো করতে হয়। শ্রাবণ আর সানায়া কথা বলছিল, তখনই আকাশ রিয়াকে বলে, এবার দেখ আমি এই আহানের সাথে কি করি। এটা বলেই আকাশ হাতে একটা মদের গ্লাস নিয়ে আহানের দিকে এগিয়ে গেল, আর দূর থেকে একটু জোরে বলে ওঠে, আরে আহান, আজকে আবার এই সুটটা কই থেকে চুরি করলে? ওহো, মনে পড়েছে। এখন এই অকর্মা স্বামী নিজের স্ত্রীটাকে ফুটানি করতে শিখে গেছে। তা না হলে তো তোমার এর যোগ্যতাই কোথায় এমন দামি স্যুট গায়ে পরার? এটা শুনে সেখানে আশপাশে থাকা লোকগুলো আহানের দিকে তাকিয়ে হাসতে থাকে। আর তখনই সেখানে গ্লাস হাতে রিয়া আসলো আর আহানকে বলে, আরে দুলা ভাই, আপনি তো জানেনই আকাশ মুখে যা আসে তাই বলে। আপনি এর কথায় কষ্ট পাইয়েন না। আর আমার দুলা ভাই ঘর জামাই তো কি হয়েছে, একটু না হয় বউয়ের টাকায় নষ্ট করছে, এতেই এভাবে বলার কি আছে? রিয়ার এমন কথা শুনে আকাশ হেসে উঠল। আহান আকাশের দিকে তাকাতে ও বলল, কিন্তু রিয়া, তোর কি মনে হয় আমাদের সানায়া আহানকে ভালোবাসে? না মানে ওই দেখ, নিজের স্বামীকে এখানে একা রেখে সে দিব্য অন্য কারোর সাথে হেসে কথা বলতেছে। আকাশের কথাই আহান ওইদিকে তাকায় যেখানে সানায়া শ্রাবণীর সাথে দাঁড়িয়ে কথা বলছে। তখনই রিয়া আহানের দিকে তাকিয়ে বলে, আরে এসব এখন বাদ দিন দুলা ভাই, পার্টিতে এসেছেন, একটু এনজয় না করলে হয়? চলুন একসাথে মিলে এনজয় করি। এটা বলি রিয়া একটা মদের গ্লাস আহানের দিকে এগিয়ে দেয়, কিন্তু আহান সেটা মানা করে দিয়ে বলে, না, আমি ওসব খাই না। আহান ওর কথা বলা শেষ করতেই পাশ থেকে আকাশ ওর হাতে থাকা গ্লাসটা আহানের ঠোঁটের উপর চেপে ধরে বলে, কামন আহান, লজ্জা পেও না তো। এটা বলতে বলতে আকাশ পুরো ড্রিঙ্কসটা আহানের মুখে জোর করে ঠেলে দিল। আকাশ ওর গ্লাসটা সরাতেই রিয়া ওর হাতে থাকা গ্লাসটা আহানের ঠোঁটের উপর চেপে ধরে বলে, আমি কি দোষ করলাম? আমার গ্লাসটা কেন ফাঁকা থাকবে দুলা ভাই? নিন নিন, এটাও খান। আহান মানা করতে থাকে, কিন্তু এতে জেদের কাছে হার মানে। কিছু সময়ের মধ্যে আহানকে নেশায় গ্রাস করে ফেলে। আকাশ আর রিয়া ওর এই অবস্থা দেখে মজা নিচ্ছে। আয়শা চৌধুরী আর আকাশের বাবা রায়হান চৌধুরী এই পার্টিতে চলে এসেছে। এছাড়া দাদাভাই আসলাম চৌধুরী পার্টিতে আসা সকলের সাথে হেসে কথা বলছে। তখনই আকাশ অনেকটা জোর গলায় মাতাল আহানকে দেখিয়ে বলে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, পরিচিত হন আমাদের ঘরের জামাই মিস্টার আহানের সাথে। আপনারা কি জানেন এনার ভেতরে অনেক গোপন প্রতিভা আছে? সে কোন বংশে কি কাজ করে, কিভাবে আমাদের বংশের সাথে সে সম্পর্ক করেছে, সবকিছু আজকে আপনাদেরকে বলবেন। কি তাই না দুলা ভাই? আহান ঠিক মতো দাঁড়াতে পারছে না, ঢুলছে। ও ঢুলতে ঢুলতে আকাশের কাছে এসে কাঁধে হাত রেখে বলে, ও, তাহলে এজন্যই তুমি আর রিয়া মিলে আমাকে জোর করে মদ খাইয়েছো? ঠিক আছে, এতই যখন জানতে চাচ্ছ তাহলে শোনো। আহানকে এভাবে মাতাল অবস্থায় দেখেই ওখানে সবাই এক জায়গাতে জড়ো হয়ে এসব দেখতে থাকে আর এটার মজা নিতে থাকে। আহান আকাশের দিকে তাকিয়ে বলে, আমার কলেজার শালা, প্রথমে আমি তোমাকে নিয়ে বলতে চাই, তুমি এক নম্বরের লোভী আর স্বার্থপর মানুষ। চৌধুরী কনস্ট্রাকশনের সব কিছুর মালিক তুমি নিজে হতে চাও, তাই না? আর এজন্যই তুমি আমার সানাইকে তোমার রাস্তা থেকে সরাতে চাও। আর আর তুমি তো আমাদের সম্পর্কটাও ভাঙতে চাও, তাই না? এটুকু শুনতেই আকাশ এদিক ওদিক তাকিয়ে আহানকে বলে, আহান, কি সব বাজে বাজে কথা বলতেছো? আহান আকাশকে চুপ করিয়ে দিয়ে বলে, এখনও তো আমার কথা শেষ হয়নি শালা সাহেব। হ্যাঁ, এই বিজনেস নিজের করার জন্য তুমি দিন রাত তোমার বাবার সাথে বাজে বাজে প্ল্যান করতে দেখো।
আর দাদাভাই, তাকে তো এটা ওটা বুঝিয়ে সানায়ের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে বাধ্য করো। আহান আর আকাশের মধ্যে এমন কথা শুনে দাদাভাই সেখানে এসে বলে। আহান, এসব কি বলছো? আহান দাদাভাইয়ের দিকে তাকিয়ে বলে, আরে দাদাভাই, আমি আপনার ব্যাপারে আর কি বলবো। আপনি যদিও সানায়াকে সুযোগ দেন, তবে ভিতরে ভিতরে আকাশকেই বেশি ভালোবাসেন। এজন্যই তো আপনার সকল সিদ্ধান্ত আকাশের পক্ষে আর সানায়ের বিপক্ষে থাকে। তখন রিয়া সেখানে এসে জোর গলায় বলে, আহান, উনি আমাদের দাদা ভাই। আহান ওকে থামিয়ে দিয়ে বলে, চুপ থাকতো। আমি জানি সানায়ের বিরুদ্ধে তুমি আর আকাশ এখন এক হয়ে গেছো। যতই হোক ভাই বোন বলে কথা। আমি জানি তোমরা ওকে সবার সামনে অপমান করার জন্য আমাকে এভাবে জোর করে দৌড়ে মদ খাইছো, কিন্তু একটা কথা মনে রেখো, সানায়ের সাথে আমি আছি, আর আমি বেঁচে থাকতে সানায়ের কোনো ক্ষতি হতে দিব না। হঠাৎ আহানের চোখটা ভরে এলো। কিছু একটা ভাবতে ভাবতে বলে, সত্যি বলতে একমাত্র সানায়াই তোমাদের মধ্যে সব থেকে ট্যালেন্টেড। ও সবার খেয়াল রাখে। এর নিজেদের ফ্যামিলি বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে ওরই অবদানটা বেশি। এজন্য তো এত বেশি ষড়যন্ত্র হয় ওর বিরুদ্ধে। এসব চলছিল তখন সেখানে সানায়াও চলে আসে। আহান মাতাল অবস্থায় আছে, কিন্তু ও এখানে যা যা বলেছে সবকিছু সত্যি ছিল। আর এসব শুনে সানায়ার চোখেও পানি চলে এলো। তখনই আকাশ আহানের কাছে গিয়ে ওর হাত ধরে রেগে বলে, অনেক হয়েছে, আর না। এভাবে মাতাল হয়ে সবার সামনে এমন তামাশা করে কি বোঝাতে চাইছো তুমি? হ্যাঁ, এখনই তুমি এখান থেকে বেরিয়ে যাও। এটা বলে আকাশ আহানকে ধাক্কা মেরে দেয়। আহান মাতাল অবস্থায় ছিল, এজন্য নিজেকে কন্ট্রোল করতে না পেরে সামনে ফ্লোরের উপর পড়ে যায়। আহান সামনে তাকিয়ে দেখে ও একদম সানায়ার পায়ের কাছে পড়ে আছে। পেছন থেকে আকাশ এসে বলে ওঠে, তোর যোগ্যতা আগেও সানায়া জুতার সমান ছিল, আর আজকে থেকে ঠিক তেমনটাই হয়েছে। আহান সানায়ার দিকে তাকালো। সানায়া নিচু হয়ে আহানকে ধরে দাঁড় করালো। আহান ঠিকমতো দাঁড়াতেও পারছে না, তাই সানায়া ওকে ভালো করে ধরে রেখেছে। হঠাৎই সানায়ার চেহারাটা বদলে গিয়ে রাগী রূপ ধারণ করে। ও আকাশ আর রিয়ার দিকে তাকিয়ে শক্তভাবে বলে, আজ তোমরা দুজনে নির্লজ্জতার সব সীমা অতিক্রম করেছ। কাউকে অপমান করার জন্য যে তোমরা কতটা নিচে নামতে পারো, এটা আজ এই প্রথম দেখলাম। কিন্তু একটা কথা তোমরা কান খুলে শুনে রাখো, আহানের সাথে কিছু করার আগে বা বলার আগে এটা একবার ভেবে নিও, ও আমার হাজব্যান্ড। এজন্য আজকের পর থেকে আহানের সাথে খারাপ কিছু করার আগে একটু ভালো করে ভেবে নিও, পরে তোমার সাথে কি হবে, আমি তোমার কি হাল করব। সানায়ার থেকে এমন এমন কথা শুনে আকাশ আর রিয়ার মুখ হা হয়ে গেল। ওরা কখনো ভাবতেও পারেনি সানায়া নিজে এভাবে আকাশকে সাপোর্ট করবে। অন্যদিকে আয়শা চৌধুরীর হালটা এদের থেকে উপরে। উনিও কখনোই কল্পনাও করেনি ওনার নিজের মেয়ে এমন একটা রাস্তার ছেলের হয়ে এদের সাথে এমনভাবে কথা বলবে। আয়শা চৌধুরী আকাশের পাশে এসে বলে, এসব কি হচ্ছে আকাশ? আকাশ একটু রেগে বলে, এই আহান আমাদের পরিবারের সব থেকে বড় বোঝা হয়ে গেছে আন্টি, আর সানায়া এই বোঝাটা সারা জীবন ঘাড়ে নিয়ে থাকতে চাইছে। আয়শা চৌধুরী বলে, কিন্তু এতে আমাদের কি করার আছে বলো? সানায়ের বাবাই তো জোর করে এই আহানকে সানায়ের গলায় ঝুলিয়ে দিয়েছে। আকাশ একটু দুষ্টুমির হাসি হেসে বলে, কে বলেছে আমরা কিছুই করতে পারবো না? যদি আপনি চান তাহলে আমরা ওদের এই সম্পর্কটাকে ভেঙে দিতে পারি। আয়শা চৌধুরী একটু অবাক হয়ে বলে, কি করে? আকাশ আয়শা চৌধুরীর কানে কানে কিছু একটা বলে। সেটা শুনতে আয়শা চৌধুরীর মুখে একটা হাসি ফুটে ওঠে। উনি বলে, ঠিক আছে, তবে এতে যেন আমার মেয়ের কোনো ক্ষতি না হয়। আকাশ এটা শুনে বলে, আপনি কোনো চিন্তা করেন না আন্টি, আমি এই আহানের এমন হাল করব যেটা ও কখনো কল্পনাও করতে পারবে না। এদিকে সানায়া আহানকে নিয়ে যেমন তেমন ভাবে পার্টি থেকে বাইরে চলে এসেছে। সানায়া এটা খুব ভালো করেই বুঝতে পেরেছে আজকে যা যা হয়েছে এসবের পেছনে আকাশ আর রিয়ার হাত রয়েছে। তবে সানায়া এটা ভেবে খুশি ছিল যে আহান আজকে যা যা বলেছে সবই সত্যি ছিল। আজকে সানায়ার সকল মনের কথাগুলোই যেন আহান সবার সামনে বলে দিয়েছে, যেটা কিনা সানায়া বছরের পর বছর চেষ্টা করেও কাউকে বলতে পারেনি। সানায়া আহানকে ধরে ওর বেডে শুয়ে দিল। সানায়া সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই ওর ওড়নায় টান পড়ে। ঘুরে দেখতেই দেখে আকাশ ওর হাত দিয়ে ওর ওনার কিছু অংশ ধরে আছে। সানায়া যখন ওর হাত থেকে ওনাটা ছাড়াচ্ছিল তখন আহান নিফার ঘুরে বলতে থাকে, সানায়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। সরি আজকে যা যা হয়েছে তার জন্য, কিন্তু এতে আমার কোনো দোষ ছিল না জানো। ওরা আমাদের আলাদা করতে চায়, কিন্তু আমি এটা কখনো হতে দিব না। আমি সব সময় তোমার সাথেই থাকবো, তোমাকে কখনো আমি একা ছেড়ে দিব না। এটা শুনতেই সানায়ার মুখে একটা মুচকি হাসি ভেসে ওঠে। ও একটা কম্বল টেনে আহানের গায়ে দিয়ে সেখান থেকে চলে গেল। পার্টিতে আকাশের ধাক্কায় আহান সানায়ার পায়ের কাছে পড়ে গেছে।
এটা কেউ একজন ভিডিও করে অনলাইনে ছেড়ে দিয়েছে, যেটা কিনা রাতারাতি অনেকটা ভাইরাল হয়েছে। সবাই অনেক পজিটিভ নেগেটিভ কমেন্ট করেছে। সারা রাত সানাইয়ার ঘুম আসেনি। আহানের বলা কথা, কান্না কান্না চোখ, বেডে শুয়ে বলা কথাগুলো যেন ওকে ঘুমোতেই দেয়নি। শেষ রাতের দিকে এসে একটু ঘুমিয়েছে। সকালে চোখ মেলতে সামনে ও আহানকে দেখে হাতে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আজকে ওর একটু জলদি ঘুম ভেঙে গেছে। রাতের বেলা সবকিছুই ওর মনে আছে। গুড মর্নিং। সরি, কালকে পার্টিতে যা যা করেছি তার জন্য। আর রাতের আহান এটা বলবে তার আগেই সানায়া উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। আহান ছোটবেলাতে ওর মায়ের সাথে অনেকবার রুটি বানিয়েছে, আর আজকেও সেটারই চেষ্টা করছে। কাজের মহিলা ওর পাশে দাঁড়িয়ে এই তামাশা দেখছে। সানাইয়ের অনেকটা পানি পিপাসা লেগেছে। রুমে পানি না থাকায় ও কিচেনে আসে। তখনই আহানের নাকটা পিড়পিড় করে ওঠে। ও সানাইয়ের দিকে তাকিয়ে বলে, আরে নাকটা আবার চুলকাচ্ছ কেন? এটা শুনতে সানায়া আহানের দিকে চোখ বড় বড় করে তাকায়। আর এটা দেখে আহান জলদি জলদি ওর নিজের আটা লেগে থাকা হাত দিয়ে নাকটা চুলকায়। এতে করে ওর পুরো মুখে আটা লেগে যায়। সানায়া আহানের এমন অবস্থা থেকে একটু হেসে ওঠে। পরে নিজেকে কন্ট্রোল করে সেখান থেকে জলদি নিজের রুমে চলে আসে, আর সেখানে এসে জোরে জোরে হাসতে থাকে। একটা লোক হাতে একটা আইপ্যাড নিয়ে ছুটছে। লোকটা একটা কেবিনের দরজা নক করে ভেতরে আসে। ভেতরে চেয়ারে বসে ল্যাপটপ চালাতে থাকা লোকটা মাথা উঁচু করে তাকালো। চেয়ারে বসে থাকা লোকটার নাম রহমান তালুকদার। সম্পর্কে তো উনি আহানের পিতা, তবে খুবই রাগী একজন মানুষ। নিজে একবার যে সিদ্ধান্ত নেয় সেটাই করে ছাড়ে। উনি বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। উনি চাইলে এক ইশারাতে পুরো বাজার নাড়িয়ে দিতে পারে। মাত্র ওনার কেবিনে যে লোকটা এলো, উনি ওনার পিএ লিটন খন্দকার। লিটন ওর হাতে থাকা আইপ্যাডটা রহমানের কাছে দিল। স্ক্রিন একটা ভিডিও চলছে, গতকাল রাতের সে ভিডিও। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আকাশ আহানকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে। এটা দেখে রহমান ওনার চোখে থাকা চশমাটা খুলে লিটনের দিকে তাকালো। অন্যদিকে সানায়া অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। কাপড় বের করার জন্য আলমারি খুলতে অনেকটা অবাক হয়ে যায়। সানায়া কিচেনে এসে আগেই চোখে আহানের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আহানের চোখ পড়ে সানায়ার দিকে, যেটা দেখে ও একটু ঘাবড়ে যায় আর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কি 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 হয়েছে সানায়া? সানায়া আহানের সামনে একটা কাগজ ধরে, যেটা ও ওর আলমারিতেই পেয়েছে। এটা আহানই ওখানে রেখেছিল। কাগজটাতে বড় বড় করে সরি লেখা আছে। আসলে কালকে যেটা। আহানকে থামিয়ে দিয়ে সানায়া বলে, ইটস ওকে, আজকে এখন অফিসে যেতে হবে, তাই বারবার এই সরি বলাটা এখন বন্ধ করুন। এটা বলে ও সেখান থেকে চলে গেল। সকালে নাস্তার টেবিলে শুধু আহান আর সানায়াই আছে, কারণ গতকাল পার্টি করে সবাই অনেক ক্লান্ত, তাই কেউই এখনো ঘুম থেকেই ওঠেনি। নাস্তা শেষে সানায়া অফিসের জন্য বেরিয়ে পড়লো, আর আহান নিজেও ওর অফিসের জন্য বের হলো। সানায়া গিয়ে ওর গাড়িটা স্টার্ট করে, আর আহান ওর পুরনো মোটরসাইকেল। সানায়া কিছু একটা ভেবে ওর গাড়িটা আগের জায়গাতে রেখে আহানের কাছে চলে আসে আর বলে, ভাবছি আজকে আপনার বাইকে করেই যাই, শুনলাম রাস্তায় আজকে অনেক ট্রাফিক। এটা শুনতেই আহান ওর বাইকের পেছনের সিটটা পরিষ্কার করে, সামনের দিকে তাকিয়ে হাসতে থাকে। বাইকে ওঠার সময় যখন সানায়া আহানের কাঁধে হাত রাখে, তখন আহানের ভেতরে একটা ভালো লাগার অনুভূতি হতে থাকে। সানায়ার হালটা ঠিক এমন। এই প্রথম ও আহানের এতটা কাছে বসে আছে। আজ এই প্রথম ওরা নিজেদের সজ্ঞানে দুজন দুজনের এতটা কাছে। খুব তাড়াতাড়ি ওরা চৌধুরী কনস্ট্রাকশনের সামনে চলে এলো। সানায়া বাইক থেকে নেমে ভেতরে যাচ্ছে, আর আহান পেছন থেকে মুচকি হেসে ওর দিকে তাকিয়ে আছে। তখনই আহানের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা বের করে দেখে সৈকত নামের কেউ ওকেই কল করছে। আহান ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বলে ওঠে, গতকাল রাতে তুই কই ছিলি রে? সানায়ার সাথে কোনো পার্টিতে ছিলি? সৈকত হচ্ছে আহানের অনেক ভালো একটা বন্ধু। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। সে এখন একটা সফটওয়্যার কোম্পানির চেয়ারম্যান। আহান একটু অবাক হয়ে বলে, এটা তুই কি করে জানলি? এটা আমি কেন, পুরো দেশের লোকজন জেনে গেছে। এরপর ও ভিডিওর কথাটা ওকে বলে, আমি প্রায় সকল ভিডিও অনলাইন থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু এর মধ্যেই অনেকেই এটা দেখে নিয়েছে। এটা শুনতে আহান একটু চমকে ওঠে। আহান অফিসে বসে এসব কথা নিয়ে চিন্তা করছিল। তখনই ওর পাশ থেকে একজন ওর কাছে এসে বলে, কি আহান সাহেব, কে নিয়ে এত চিন্তা করছেন? ভাবিকে নিয়ে নাকি? আহান লোকটার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে আসলে ওর বাবাকে নিয়েই ভাবছিল। আহানের হাসি দেখে লোকটা আবার বলে, জানতাম। ভাবিকে খুব ভালোবাসেন তাই না? উত্তরে আহান কিছুই বলে না। সানায়ের কথা ভাবতে ওর সকল টেনশন এক নিমিষেই শেষ হয়ে গেল।
আহানের মনে পড়ে গেল প্রথম সেই দিনের কথা, যেদিন ও প্রথম সানায়াকে দেখেছিল। আহান বয়স তখন 13। ও দেখতে অনেকটা মোটা ছিল। স্কুলে বাজে ছেলে মেয়েরা ওকে খ্যাপাতো, মোটু বলে। একদিন কয়েকজন ছেলে মেয়ে মিলে আহানকে পেছন থেকে ধাক্কা দিয়ে নিচে মাটিতে ফেলে দেয়। এরপর ওরা হাসতে থাকে। আহান ওদের দিকে তাকাতে ওরা হেসে হেসে বলে, আমাদের মতুর বুঝি কান্না পাচ্ছে। ওরা সবাই আহানকে ঘিরে ধরে দাঁড়ায়। কেউ এসে আহানের মাথায় ছড় মারে, কেউ বা চুল ধরে টানে, আর পেটে গুঁতা দিতে থাকে, আর হেসে কথা বলতে থাকে। এ মতু কান্না করে দেখা না, আমাদের ছোট বাচ্চা হাতি। সব শেষে ওদের সাথে যে পানি ছিল সেটা আহানের মাথায় ঢেলে দেবে, তখনই সেখানে কেউ একজন এসে বোতলটা ধরে ফেলে। আহান উপরে তাকিয়ে দেখে সুন্দর দেখতে একটা মেয়ে সেখানে এসে ওকে বাঁচিয়েছে। কি করছো তোমরা এসব? ছেলে মেয়েগুলো মেয়েটাকে এখানে দেখে এক প্রকার ভয়ে সেখান থেকে জলদি চলে যায়। আহান এখনো মেয়েটার দিকে তাকিয়ে আছে, আর ওই মেয়েটাই হচ্ছে সানায়া। সানায়া আহানকে ধরে তুলতে গেলে আহান একটু দূরে সরে যায় আর নিজে নিজে উঠে পড়ে আর চুপচাপ সেখান থেকে চলে যায়। সানায়া একটু অবাক হয় আহানের এমন আচরণ দেখে। কয়েকদিন পরে স্কুল ছুটির পরে সবাই বাড়ি ফিরছিল। আহান স্কুল গেটের বাইরে এসে এদিক ওদিক তাকাতে থাকে। ওর বাবা বলেছিল আজ উনি নিতে আসবে। হঠাৎ আকাশে অনেক জোরে মেঘ ডেকে উঠল। এটা শুনতে আহান অনেকটা ভয় পেয়ে যায়। আর তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হতেই আহানের চোখ দুটি বড় বড় হয়ে গেল, কারণ ও বৃষ্টি অনেক ভয় পায়। 2 বছর আগে এমনি এক বৃষ্টির দিনে আহান ওর মাকে হারিয়েছে। আর সেদিনের পর থেকে আহান যখনই বৃষ্টি দেখে তখনই ভয় পেয়ে যায়। আহান ওর মাথা চিপে ধরে সেখানেই বসে পড়ে কান্না করতে থাকে আর বারবার বলতে থাকে, আম্মু আমার খুব ভয় করছে, আম্মু আমি ভয় পাচ্ছি। আস্তে আস্তে ওর চারপাশের সব কিছু যেন অন্ধকার হয়ে আসছে। ঠিক তখনই কেউ একজন এসে মাথার উপর একটা ছাতা ধরে আর বলে, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। অন্ধকারের ভেতরে এক টুকরো আলোর দেখা পায় আহান। কান্না করতে করতে মাথাটা উঁচু করে আর দেখে সেদিনের সেই মেয়েটা। আস্তে আস্তে আহানের চোখের সামনে সব কিছু আলোকিত হয়েছে। হঠাৎ কারো ধাক্কাতে আহানের ঘোর কাটে। দেখে অফিসের সেই কলিগটা ওকে ধাক্কা দিচ্ছে। আপনি লোকটা তো হেভি ডেঞ্জারাস, জেগে জেগে স্বপ্নের দেশে পাড়ি জমাচ্ছেন। আজ সানায়ার বাবা রিয়াদ চৌধুরী বিদেশ থেকে দেশে ফিরেছেন। বিজনেসের জন্য তিনি 2 মাসের জন্য বিদেশ গিয়েছিলেন। উনি ফিরেছেন শুনে সানায়াও জলদি অফিস থেকে চলে এসেছে। সন্ধ্যার পরে আহানও বাড়ি ফিরে আর ড্রয়িং রুমে রিয়াদ চৌধুরীকে দেখে মুচকি হেসে তার দিকে এগিয়ে যায় আর বলে, আঙ্কেল আপনি কখন ফিরলেন? তোমাকে কতবার বলেছি আমাকে আঙ্কেল নয় বাবা বলে ডাকতে। সানায়াও ওনার পাশে বসে আছে, তবে আজকেও ও আর কিছুই বলেনি। এমনিতে আগে যতবারই রিয়া চৌধুরী আহানকে এই কথা বলেছে ততবার সানায়া রেগে একটাই কথা বলে, উনি কে? হ্যাঁ, কেন তোমাকে বাবা বলে ডাকবে? রিয়া চৌধুরী আহানকে এটা বলে মেয়ের থেকে আজও এটাই শোনার আশা করছিল, কিন্তু ওনাকে চমকে দিয়ে সানায়া কিছুই বলে না, নিজের মতো করেই মোবাইল টিপছে। এটা দেখতে রিয়া চৌধুরীর মুখে একটা স্বস্তির হাসি ফোটে, কিন্তু অন্যদিকে আয়েশা মুখ বেঁকিয়ে বসে আছে। এটা শুনে রিয়া আহানকে বলে, যাও আগে গিয়ে ফ্রেশ হও, তারপর সব কথা হবে। আহান ওনার কথা মতো সেখান থেকে চলে গেল। রাতে যখন ওরা সবাই একসাথে খাবার খাচ্ছিল তখন আয়েশা চৌধুরী আহানের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে বলে ওঠে, আমি না এখনো বুঝলাম না এই কাজ বাবা কি করে তার মেয়েকে একটা রাস্তার ফকিরের ভাত তুলে দিতে পারে। এটা শুনতে আহানের খাওয়া বন্ধ হয়ে যায়। মাম্মা, খাওয়ার সময় এসব বলতে হয় না, ভালো লাগে না। ভুল কি বলেছি? হ্যাঁ, ওর কি এমন আছে? না আছে বাড়ি, না আছে পরিবার। হঠাৎ কই থেকে ধরে এনে তোর সাথে বিয়ে দিয়ে সবার সামনে আমার নাকটাই কেটে দিল। কত স্বপ্ন ছিল তোর বিয়ে নিয়ে। আহান মাথা নিচু করে এসব শুনতে থাকে। কি বলবে ও? নিজের ইচ্ছায় বাবার সব কিছু ছেড়ে দিয়েছে ও। রিয়াদ আয়েশাকে কিছু বলবে তার আগে সানায়া আহানকে সাপোর্ট করতে বলে ওঠে, মাম্মা প্লিজ ওনাকে ওনার মতো করে ছেড়ে দাও। কেন শুধু শুধু ওনাকে এভাবে অপমান করছো? আহান সানায়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আজকে আহান ওর সামনে পুরনো সানায়াকে দেখতে পাচ্ছে, যে কিনা ওকে তখন সাহায্য করেছিল যখন ও খুব একা ছিল। নিজের মেয়ের এমন কথা শুনে আয়েশা চৌধুরী হা হয়ে গেল আর রিয়াদ মুচকি হাসতে থাকে। পরের দিন সানায়া অফিসে যাচ্ছিল, কিন্তু মাঝপথে আসতেই কয়েকটা গাড়ি এসে দাঁড়িয়ে পড়ে ওর গাড়ির সামনে। আর গাড়িগুলো থেকে বেশ কয়েকজন কালো পোশাক পরা লোক সানায়ার গাড়ির সামনে চলে আসে। এটাতে সানায়া অনেকটা ঘাবড়ে যায়। ওদের মধ্যে একজন লোক সানায়াকে বলে, আপনাকে আমাদের সাথে আসতে হবে। এটা শুনে সানায়া ভয় পেয়ে বলে, আমি আপনাদের সাথে? মানে কারা আপনারা? প্লিজ ম্যাম আমাদের সাথে আসুন।
এটা বলে একজন সানায়ার গাড়ির দরজা খুলে দেয়। সানায়া কিছুই বুঝতে পারছে না ওর সাথে এটা কি হচ্ছে। একদিকে এদের দেখে ভয় করছে, অন্যদিকে এদের সম্মান দেওয়া দেখে মনে একটু একটু সাহস হচ্ছে। লোকগুলো দৌড়ে গিয়ে সামনের গাড়ির দরজা খুলে দিল। সানায়া ভয়ে ভয়ে ভেতরে উঠে চুপচাপ বসে রইল। গাড়িটা যখন গেট দিয়ে ভেতরে ঢুকছিল তখন সানায়া সামনে তাকাতে অবাকের শেষ সীমানায় পৌঁছে যায়। শহরের থেকে একটু দূরে এত বড় বাংলো আছে সেটাও জানতোই না। অনেক সুন্দর করে সাজানো, যেন ও কোনো রাজার মহল দেখছে। গাড়িটা থেকেই সানায়াকে নামিয়ে ভেতরে নিয়ে যায়। ভেতরে যেতে আবার অবাক হয় সানায়া। বাড়ির বাইরেটা যত সুন্দর, ভেতরটা তার থেকে বেশি বেশি সুন্দর। তার উপর কয়েকশো চাকর চাকরানি। তখনই সানায়ার চোখ পড়ে একটা লোকের দিকে। বয়স 50 বছর, চোখে একটা কালো সানগ্লাস ঝুলিয়ে মুচকি হেসে বলে, অবশেষে তাহলে আমাদের দেখা হয়েই গেল। আকাশ একটা ক্লাবে বসে ড্রিঙ্ক করছিল আর ভাবছিল কি করে সানায়া আর রাহানকে আলাদা করবে। তখনই একজন ভয়ঙ্কর চেহারার লোক এসে ওর সামনে এসে দাঁড়ায়। আকাশের হঠাৎ ওর সামনে এমন কাউকে দেখে ভয় পেয়ে কাশতে থাকে। লোকটার নাম ভিকি ভাই। এখানে সবাই ওনাকে এক নামে চেনে। ছোট ছোট চুল, লাল চোখ আর ডান গালে ভয়ঙ্কর একটা কাটা দাগ, সেটা দেখলে সে কেউই ভয় পেয়ে যাবে। আকাশ এখানে ওনার সাথেই দেখা করতে এসেছে। আকাশের এমন অবস্থা দেখে ভিকি ভাই হাসতে থাকে। আকাশ সাহেব, এবার বলেই ফেলুন কি জন্য আজ আমার দরবারে আসা হয়েছে। আকাশ নিজেকে সামলিয়ে ভিকি ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আরে কি যে বলেন ভাই, আমি তো আজকে এমনিতেই আসছি, আর আমি কি কোনো কারণ ছাড়া এখানে আসতে পারি না বলুন? ভিকি আকাশের চোখের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে না বলে, আর পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে সেটা মুখে নিয়ে বলে, এত ক্লোজ হওয়ার কোনো দরকার নেই। আপনার মতো লোকেরা এখানে কোনো কারণ ছাড়া আসে না, আর আপনি তো জানেনই ডিল যদি আমার পছন্দ হয় তাহলে আমি যে কোনো কাজ করতেই রাজি আছি। তো এখন বলুন কি এমন ঝামেলা পড়েছেন যার জন্য আপনি এখানে আমার কাছে এসেছেন? ভিকি ভাই সোজাসুজি কথা বলা লোক। সবার সামনে তো সে এই ক্লাবের মালিক, কিন্তু আসলে উনি একজন গুন্ডা। শহরের প্রায় লোকদের সকল বেআইনি কাজ উনিই করে দেন। আকাশ আর সময় নষ্ট না করে বলে, ভাই কি বলবো, আপনি তো সবই জানেন। আমার কাজিন যাকে আপনি পছন্দ করতেন। এটা শুনতে ভিকির হাত থেকে সিগারেটটা নিচে পড়ে গেল। তোমার কাজিন মানে কে, সানায়া? আকাশ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ভিকি চোখ ছোট ছোট করে আকাশের দিকে তাকায়। তার মানে আপনি এখানে সানায়াকে মেরে ফেলতে চান? এটা শুনতে আকাশ ঘাবড়ে যায় আর বলে, না ভাই, ও তো আমার কাজিন, বোনের মতো। আমি ওকে কেন মারতে চাইবো? আসলে ওর স্বামী আহান, ওকেই মারতে হবে এমন ভাবে যাতে সবাই মনে করবে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আকাশের কথা শুনে ভিকি হেসে উঠল। 20 লাখ। আকাশ ভাবতে থাকে আহানের কিছু হলে সানায়া ডিস্টার্ব হয়ে যাবে। ও ওর দাদা ভাইকে বুঝিয়ে প্রজেক্টটা ওর হাতে নিয়ে ডিল, তবে কাজটা জলদি হওয়া চাই। অন্যদিকে সানায়া অনেকটা অবাক হয়ে সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকিয়ে আছে। লোকটার নাম রহমান তালুকদার। রহমান তালুকদার সানায়ার দিকে এগিয়ে এসে চোখ থেকে কালো চশমাটা খুলে বলে, অবশেষে তাহলে আমাদের দেখা হয়েই গেল। সানায়া একটু নিচু স্বরে বলে, জি, তবে আমি ঠিক আপনাকে চিনতে পারলাম না। তালুকদার গ্রুপ নামটা নিশ্চয়ই শুনেছ। চৌধুরী কন্ট্রাকশনের নতুন প্রজেক্টের 80% শেয়ার হোল্ডার আমি। সানায়া এটা শুনে অনেকটা অবাক হয়। সরি স্যার, আসলে আমি আপনাকে চিনতে পারিনি। রহমান তালুকদার মুচকি হেসে বলে, তুমি হয়তো জানো না, তবে আমার আরও একটা পরিচয় আছে। এটা শুনে একটু অবাক হয়ে সানায়া ওনার দিকে তাকায়। আহান। সানায়া একটু অবাক হয়ে বলে, আপনি আমার হাজবেন্ড আহানকে চিনেন? রহমান তালুকদার মুচকি হেসে বলে, আহান কোনো সাধারণ ছেলে নয়। এই সব কিছু উত্তরাধিকারী আর আমার একমাত্র ছেলে। এটা শুনতেই যেন সানায়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। উনি যেটা বলছেন সেটা বিশ্বাস করাই তো দুষ্কর। এটা শুনতে কেন জানি ওর মাথা ঘুরাতে শুরু করলো। পাশ থেকে একটা মহিলা এসে ওকে ধরে সোফাতে বসে। সানায়া পানি খাচ্ছে আর সামনে দেয়ালে লাগানো আহানের ছবিটার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রহমান তালুকদার ওর সামনে বসে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আসলে এই সব কিছু আমার জন্যই হয়েছে। ওর মা মারা যাওয়ার পরে আমি ওর তেমন কোনো খেয়াল রাখিনি। ভেবেছিলাম জীবনে টাকাই সব, টাকা দিয়ে আমি সব কিছুই কিনতে পারবো। টাকার পিছে ছুটতে ছুটতে ভুলেই গিয়েছিলাম কোনটা আমার জন্য সব থেকে বেশি জরুরি। যত সময় গড়াতে লাগলো আহান আর আমার মাঝের দূরত্বটাও বাড়তে থাকে। হঠাৎ একদিন, আপনার লাইফে আমার থেকেও টাকার মূল্যটাই অনেক, তাই না পাপা?
রহমান তালুকদার মাত্র অফিস থেকে বাড়ি ফিরেছে। তার উপর মিটিংটাও আজকে ভালো হয়নি, মেজাজটা পুরো গরম হয়ে আছে ওনার। আহান, আমার মেজাজটা খারাপ হয়ে আছে, তাই ভালো এখন নিজের রুমে যাও। আপনার মেজাজ তো সবসময় খারাপ থাকে। শেষ কবে আপনি আমার সাথে ভালো মুখে কথা বলেছেন সেটা আমার নিজেরই মনে নেই। আম্মা একটা কথা সবসময় বলতো, তোমার বাবা যা কিছু করছে সব কিছু তোমার জন্যই, কিন্তু আপনি আমার জন্য কি করছেন? রহমান তালুকদার রেগে বলে, কি করেছি আমি তোর জন্য? তাই তো, এই যে জামা কাপড় পরেছিস না, এটা আমার টাকায় কেনা। যেটা খাস ওটাও আমার টাকার। এই যে তোর ঘোরাঘুরি, এত শো অফ, সব কিছুই আমার টাকা দিয়েই হয়, বুঝলি? আহান এটা শুনে একটু হেসে ওঠে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। রায়হান তালুকদার নিজের রুমে এসে রেগে নিজের হাতে থাকা ব্যাগটা বিছানায় ছুঁড়ে মারে। এতে করে ব্যাগের ভেতর থেকে কয়েকটা কাগজ আর একটা ছবি বেরিয়ে আসে। রায়হান তালুকদারের চোখ পড়ে সেই ছবিটার দিকে। ছবিটাতে উনি, ওনার স্ত্রী আর আহান তিনজন একসাথে আছে। তখনই কিছু একটা ভেবে উনি ওনার ফোনটা বের করে আর ডেটটা দেখতেই বিছানার উপর বসে পড়ে, মাথা চেপে ধরে। কারণ আজকের এই দিনে ওনার স্ত্রী মারা গিয়েছিল। কিছু সময় পর উনি আহানের রুমে যেতেই দেখে রুমটা পুরো ফাঁকা। বিছানার উপর আহানের ফোন, মানিব্যাগ, টাকা সবকিছুই পড়ে আছে। রহমান তালুকদার এসব সানায়াকে বলছিল, তখনই ওনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তার মানে ওই দিনে আহান এই বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল? রহমান সাহেব মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আহানের সম্পর্কে সবকিছু জেনে সানায়ার অনেক খারাপ লাগতে থাকে। ছোটবেলাতেই মাকে হারিয়েছে। যখন ওর অনেকটা সাপোর্ট দরকার ছিল তখন বাবাকেও কাছে পায়নি। আপন বলতে রুমের 4 দেয়ালই ছিল। এভাবে ও কি করে নিজে বেঁচেছিল ভাবতে ভাবতে ওর বুকের ভেতরে কেমন কষ্ট হতে থাকে। এত কিছুর পরেও লোকটা ওর সামনে সব সময় হেসে গেছে, সকল অপমান সহ্য করে সব সময় ওর পাশে থেকেছে। এসব ভাবতে সানায়ার চোখ ভরে এলো। সানায়া আরো বেশি অবাক হয় যখন ও আহানের ছোটবেলার ছবি দেখে, আর অবাক হয়ে বলে, এটা আহানের ছোটবেলার ছবি। সামনে বসা রহমান তালুকদার মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। সানায়ার মনে পড়ে যায় স্কুলের সেই দিনগুলোর কথা। স্কুলের ছেলেমেয়েরা আহানকে নিয়ে মজা করছিল, সানায়া গিয়ে কিভাবে ওকে বাঁচায়। পরে সেই বৃষ্টির কথা, তখন আহানের বলা একটা কথার মানেও বুঝতে পারে। আহান অনেকবার ডেকে ওকে বলেছিল, একটা সময় তুমি আমার খেয়াল রেখেছিলে, আমার পাশে ছিলে, এবার আমার পালা। সানায়া আহানের এই কথাটার মানে আজকে এতদিন পর বুঝতে পারল। সানায়ার মনে এখন অনেক প্রশ্ন চলছে। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ওর বাবা কেন আহানের সাথে ওকে বিয়ে দিল। আহান অফিসে কাজ করছিল, তখনই ওর ডেস্কের সামনে একজন এসে দাঁড়ায়। আহান তাকে না দেখেই বলে, জি বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এটা বলেই সামনে লোকটার দিকে তাকাতেই ও অবাক হয়ে যায়, কারণ ওর সামনে দাঁড়িয়ে আছে ওরই বন্ধু সৌরভ। তুই এখানে? আমার ঠিকানা কি করে পেলি? সৌরভ মুচকি হেসে বলে, তোর কি মনে হয় তোকে খুঁজে বের করা অনেকটা কঠিন আমার জন্য? অফিসের সামনের একটা ক্যাফেতে এসে বসলো ওরা দুজন। বল, কি জন্য এখানে এলি? তোর বাবা এসেছিল সেদিন আমার কাছে। আহানের এটা শুনে মুখের হাসিটা থেমে গেল আর মাথা নিচু করে কিছু একটা ভাবতে ভাবতে বলে, ও কি বললো এসে? তোর কি মনে হয় না তুই তোর বাবাকে এমনটা করে কষ্ট দিচ্ছিস? বাড়ি থেকে বেরিয়ে এলি, তার সাথে কথা বলিস না, বিয়ে করলি তাকে না জানিয়ে। আহান একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, সত্যি কি তার এসবে কষ্ট হয়? একজন বাবা হয়েও যে সন্তানের দুঃখ কষ্ট বোঝে না। আরে ভালোবাসা তো দূরে, যে একটু ভালো করে কথা বলতো না, তার কষ্ট বুঝে আমি কি করব? সৌরভ আহানের দিকে তাকিয়ে বলে, উনি কি জন্য আসছিল শুনবি না? আহান বসা থেকে উঠে বলে, হাতের অনেক কাজ ফেলে আসছি, এখন যেতে হবে। এসব নিয়ে পরে কথা হবে, আজকে আমি উঠি, রাগ করিস না। এটা বলেই আহান ওখান থেকে জলদি চলে গেল। সৌরভ আহানের যাবার দিকেই তাকিয়ে আছে। আহান যেখানটায় বসেছিল তার ঠিক সামনে একজন বসে আছে। সৌরভ গিয়ে তার সামনে বসে পড়ল। লোকটার কেউ না, রহমান তালুকদার নিচে। শুনলেন তো, এখন আপনার ওপর থেকে ওর রাগটা এক ফোঁটাও কমে নাই। যেমন মা, ছেলে তো তেমনই হবে। রহমান তালুকদার ব্যবসার জন্য চট্টগ্রামেও থাকতেন। আহান বাড়ি থেকে চলে আসার পর উনি প্রথম ওকে ওনার শহরে খুঁজেছে, যখন পাননি তখন পুরো দেশে লোক লাগিয়ে দেয়। তারপরও ওর কোনো খোঁজ পায়নি, কিন্তু ওই দিনের ভিডিওটাই আহানকে খুঁজে পায়। সানায়া ওর বাবার জন্য অপেক্ষা করছে গত 3 ঘন্টা ধরে। উনি কাজের জন্য শহরের বাইরে গেছে। আহান অফিস শেষে বাড়িতে এসে সানায়াকে এভাবে সোফায় গালে হাত দিয়ে বসে থাকতে দেখে একটু অবাক হয়। কি হয়েছে, ঠিক আছে তো? আহানের কথায় সানায়ার ঘোর কাটে। ও আহানের দিকে তাকিয়ে ভাবতে থাকে, এত বড় লোক ঘরের ছেলে এই বাড়িতে একজন সাধারণ ঘরজামাই হয়ে রয়েছে।
সানায়া এটা ভাবছিল, তখনই ও দেখে আহান ওর কপালে হাত দিয়েছে। এতে ও একটু চমকে ওঠে। না, জ্বর তো নেই। কি মাথা ব্যথা করছে নাকি অন্য কিছু? সানায়া আহানের মুখের দিকে তাকায়। ও গত কয়েকদিন ধরে খেয়াল করছে, যখনই আহান ওর কাছে আসছে কেন জানি ওর হার্টবিটটা বেড়ে যাচ্ছে। কেমন জানি এক অস্বস্তি ওকে ঘিরে ধরেছে। ও জলদি আহানের থেকে একটু দূরে সরে গিয়ে বলে, আমি ঠিক আছি। আহান কিছু সময় সানায়ার দিকে তাকিয়ে সেখান থেকে চলে গেল। কিছু সময় পরে ওর বাবা রিয়াদ চৌধুরী বাড়িতে এলো। ওনাকে দেখে সানায়া কড়া গলায় বলে, পাপা, তোমার সাথে আমার কিছু কথা আছে। সানায়া ওর বাবার সাথে সামনাসামনি ভাবে ছাদে দাঁড়িয়ে আছে। আহান কে পাপা? সানায়ের এমন প্রশ্ন শুনে রিয়াদ চৌধুরী একটু ঘাবড়ে গেলেও হেসে বলে, আহান তোর স্বামী আর আমার একমাত্র মেয়ের জামাই। আমি জানতে চাইছি আহান কে, ওর বাবা কে, কেন ওর সাথে আমাকে বিয়ে দিয়েছো, কেন তুমি সব সময় ওকেই সাপোর্ট করো? মেয়ের মুখে এমন কথা শুনে রিয়াদ চৌধুরী অনেকটা অবাক হয়। চোখ ছোট ছোট করে সানায়ার দিকে তাকায়। ওর এমন রাগ, এভাবে প্রশ্ন করা দেখে উনি বুঝে যায় কিছু না কিছু তো ও জেনে গেছে। রহমান তালুকদারের নামটা নিশ্চয়ই শুনেছ? সানায়া ওর বাবার দিকে তাকিয়ে দেখে উনি কিছু একটা ভাবছে। চুপ করে থেকো না পাপা, আমিও সব কিছু জানতে চাই। রিয়া চৌধুরী এবার ওনার মুখ খুলে, এটা সত্যি, আহান সাধারণ কোনো ছেলে নয়। ও তালুকদার গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। মনে আছে 2 বছর আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল? এরপর রিয়াদ চৌধুরী সব কিছু বলতে থাকে। সেদিন উনি একটা মিটিং শেষ করে ফিরছিল, সাথে অনেক ক্যাশ টাকা ছিল ওনার। কিছু দূর আসতেই উনি খেয়াল করে একটা বড় ট্রাক ওনার ঠিক পেছনে আছে। রিয়াদ সেটা থেকে যত এগোতে চায় ট্রাকটাও তত ওর কাছে আসতে থাকে। একটা সময় ট্রাকের ধাক্কাতে ওনার গাড়িটা রাস্তার মাঝেই উল্টে যায়। এতে অনেক গুরুতরভাবে আহত হয় তিনি। ট্রাক থেকে কয়েকজন লোক নেমে রিয়াদের গাড়িতে থাকা টাকা ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে যায়। অ্যাক্সিডেন্টটা এমন শুনশান জায়গাতে হয়েছে যেখান দিয়ে সচরাচর লোক যাওয়া আসা করে না, তার উপর রাতের বেলা। রিয়াদ যখন বাঁচার আশাটা ছেড়ে দিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, তখন এসে চোখ পিটপিট করতে করতে দেখে একটা ছেলে ওর দিকেই ছুটে আসছে, আর সেটা আর কেউ না, আহান নিচে। রিয়াদ সাহেব এটুকু বলে থামলেন। সানায়ার দিকে তাকিয়ে বলল, ওই দিন যদি ও না থাকতো তাহলে হয়তো আমি বেঁচে থাকতাম না। সানায়া গিয়ে ওর বাবার হাত ধরে। রিয়াদ এতে মুচকি হেসে বলে, আহানের সাথে এরপর আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। হঠাৎ একদিন এসে আমাকে বলে, আঙ্কেল, আমি আপনার মেয়েকে মানে সানায়াকে বিয়ে করতে চাই। আমি জানি না ওর জন্য আমি কতটা যোগ্য বা কি করতে পারবো, তবে আমি কথা দিচ্ছি আমি কখনো ওর চোখে পানি আসতে দিব না। নিজের জীবন দিয়ে হলেও ওকে আমি সব সময় আগলে রাখবো। এটা শুনে সানায়া মাথা নিচু করে হাসতে থাকে আর ফিসফিস করে বলে ওঠে, পাগল একটা। ব্যাস, আমিও ভেবে দেখলাম আমার মিষ্টি মেয়েটার জন্য এর থেকে যোগ্য পাত্র আমি আর পাবো না। আর তোদের বিয়ের ঠিক একদিন আগে ও আমাকে ওর বাবা পরিবার সম্পর্কে বলেছিল। আহান রুমে বসে ল্যাপটপে কাজ করছে অনেকক্ষণ যাবত। ঘাড়টা ব্যথা হয়ে গেছে জন্য ঘাড় এদিক ওদিক ঘোরাতেই দেখে দরজার সাথে হেলান দিয়ে সানায়া ওর দিকে তাকিয়ে আছে। আহান ওকে দেখে বসা থেকে জলদি দাঁড়িয়ে বলে, সানায়া, তুমি এখানে? কোনো দরকার ছিল বুঝি? সানায়া মাথা নাড়িয়ে না বলে। আসলে সানায়া এখানে আহানকে দেখতে এসেছিল যে ও এখন কি করছে। রাতে খাইছেন? আহান সানায়ার কথায় হাতের ঘড়িটা দেখে মাথা নাড়িয়ে না বলে। আসলে কাজ করতে করতে আর খাওয়ার কথা মনেই ছিল না। আহান চেয়ারে বসে খাচ্ছে আর ওর সামনে সানায়া বসে কফি খাচ্ছে। আমি জানতাম না যে তুমি এত সুন্দর রান্না করতে পারো। ছোটবেলাতে দিদার থেকে শিখেছিলাম। আহান ওর কথা শুনে মুচকি হেসে খেতে থাকে। অন্যদিকে আকাশ ভিকি ভাইয়ের ক্লাবে আজকেও এসেছে। কি ভাই, আপনাকে বলেছিলাম কাজটা জলদি করতে। আপনি যত টাকা চেয়েছেন অলরেডি দিয়ে দিয়েছি, তাহলে এখন কেন করছেন না? ভিকি আকাশের কথাই রেগে উঠে গিয়ে আকাশের জামার কলার চেপে ধরে। তোর কলিজা কত বড়, তুই ভিকির আড্ডায় এসে ভিকির সাথে উঁচা গলায় কথা বলিস? আকাশ ভয় পেয়ে বলতে থাকে, সরি ভাই, ভুল হয়ে গেছে। আকাশকে ক্লাব থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে ভিকি বলে, তোর কাজ কালকেই হয়ে যাবে, আর এরপর যদি আমার ক্লাবের আশেপাশে তোকে দেখেছি সেটাই তোর শেষ দিন, কথাটা মনে রাখিস। অফিসে যাওয়ার সময় আজও সানায়া গিয়ে আহানের মোটরসাইকেলের পেছনে গিয়ে উঠে বসলো। এতে আহানা অনেক খুশি হয়। কিছু দূর যেতেই সানায়া দেখে রাস্তার ওই পাশে একটা আইসক্রিমের দোকান। দোকানটা দেখতেই ওর স্কুলে থাকা দিনগুলো মনে পড়ে যায়। ও আহানকে থামিয়ে বলে, আমি আইসক্রিম খাবো। সানায়া এই প্রথমবার কোনো কিছু খাওয়ার জন্য আবদার করলো, তাই আহান আর নাও করেনি। ও দোকানে গিয়ে 2টা আইসক্রিম কেনে। সানায়া আজ অনেক খুশি ছিল।
রাস্তার এপাশে দাঁড়িয়ে হেসে আহানের দিকে তাকিয়ে আছে। আহান ওর হাত উঁচু করে আইসক্রিম দেখায়। আহান যখনই রাস্তার মাঝখানের দিকে এলো তখনই পেছন থেকে একটা ট্রাক এসে আহানকে উড়িয়ে দিয়ে চলে গেল। সানায়ের মুখের হাসিটা হঠাৎই থেমে গেল, চোখের কোণে পানি এসে ভিড় করে, আর মুখ খুলে আহান বলে জোরে চিৎকার করে ওঠে। অপারেশন থিয়েটারের সামনে পাগলের মতন দাঁড়িয়ে আছে সানায়া। ওর জামাতে, হাতে, মুখে আহানের রক্ত লেগে আছে, চোখ দিয়ে অনবরত পানি ঝরতেই আছে। আজ ওর জন্য আহানের এই অবস্থা। কেন আইসক্রিম খেতে চাইলো? কিছু সময়ের মধ্যে রিয়াদ আর আয়শা সেখানে চলে এলো। বাবাকে দেখে সানায়া এবার শব্দ করে কান্না করে উঠল। রিয়াদ ওকে শান্ত করানোর চেষ্টা করছে। আয়শা চৌধুরীরও আজ ওর মেয়ের কান্না দেখে খারাপ লাগছে। সেও আজ চাচ্ছে আহানের যেন কিচ্ছু না হয়, কারণ উনার কাছে সবার আগে উনার মেয়ের সুখটাই জরুরি। তখনই সেখানে এক প্রকার ছুটতে ছুটতে রহমান তালুকদার আর সৌরভ চলে এলো। আয়শা চৌধুরী রহমান তালুকদারকে খবরে দেখেছিল, তাই ওকে দেখেই চিনে ফেলল। আহান কোথায়? আহানের কি হয়েছে? তখনই ভেতর থেকে একজন ডক্টর বের হয়ে আসে। ওনাকে সবাই ঘিরে ধরে। ডাক্তার, আমার আহান এখন কেমন আছে? ডক্টর, আহান আমার ছেলে। আমাকে বলুন ওর কি অবস্থা। আপনাদের যত টাকা লাগে আমি দেব, দরকার হলে বিদেশ থেকে ভালো ডক্টর নিয়ে আসুন, তবুও প্লিজ আমার ছেলেটাকে বাঁচান প্লিজ। দেখুন, আমরা এখন কিছুই বলতে পারবো না, তবে রোগীর অবস্থা তত একটা ভালো না। এটা শুনতে সানায়া ওর জ্ঞান হারিয়ে পড়ে যেতে গেল। আয়শা চৌধুরী ওকে ধরে ফেলে। রহমান তালুকদারের চোখ থেকে এবার পানি গড়িয়ে পড়ল। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে নিচে ফ্লোরে বসে পড়ল। ওনাকে ভাবে ভেঙে পড়তে দেখে রিয়াদ কি ওনাকে ধরে। চিন্তা করেন না স্যার, আহানে কিছুই হবে না। উপরে একজন আছেন তো, আর উনি কখনো এতটা নিষ্ঠুর হবেন না। 8 ঘন্টা পর সানায়ার জ্ঞান ফিরে, আর জ্ঞান ফিরতে ও আবার পাগলামি করতে থাকে। ও শুধু আহানের কাছে যেতে চায়। অন্যদিকে ভিকি আকাশের সামনে দাঁড়িয়ে আছে আর অনেকটা অবাক হয়ে বলে, কি বললি? আহানকে? জি ভাই, আহান রহমান তালুকদারের একমাত্র ছেলে। এটা শুনতে ভিকি ভাইয়ের ভয়ে কলিজা শুকিয়ে যায় আর মাটিতে বসে পড়ে। আহান রহমান স্যারের ছেলে? আকাশ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, আর ও এটা বুঝতে পারছে না ভিকি এতটা ভয় কেন পাচ্ছে। তখন আকাশ দেখে ভিকি নিজে নিজে বকবক করছে আর নিজের গালে চড় মারছে। আমি ওনারাতে মরতে চাই না, না আমার মৃত্যু অতটা ভয়ানক হতে পারে না। ঠিক ওরা যখন এটা বলছিল তখনই সৌরভ সহ বেশ কয়েকজন সেখানে চলে আসে, যাদের সবার কোটের বুকের কাছে রাজার মুকুট আঁকানো। এটা দেখে ভিকি বলে, আমি তোমাদের হাতে কখনো মরবো না। এটা বলে ও নিজের কাছে থাকা পিস্তল বের করে নিজের মাথায় গুলি করে সেখানেই ঢলে পড়ে। 2 মাস পর আজকে আহানকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। ও এখনো পুরোপুরি হাঁটতে পারে না, তাই সানায়া ওকে ধরে হাঁটছে। ডক্টররা অনেক চেষ্টার পর আহানকে সেদিন জানে বাঁচিয়েছিল। ডক্টররা সেদিন বলেছিল রোগী তার ইচ্ছা শক্তির জন্য বাঁচতে পেরেছে, হয়তো তার অনেক শক্ত একটা পিছুটান রয়েছে, এর জন্য মৃত্যুকে ধোঁকা দিয়ে আবার ফিরে এসেছে। এ কদিনে ওর বাবার সাথে ওর সম্পর্কটা একটু ঠিক হয়েছে। আয়শা চৌধুরী নিজের মেয়ের জন্য আহানকে মেনে নিয়ে নিজের ভুল বুঝতে পেরে সব কিছুর জন্য আহানকে সরি বলেছে।